নিজের রুমে বসে খুব যত্ন করে সাজছে নূর। খুব সুন্দর করে শাড়ি পরেছে, কালো শাড়ি, খোলা চুলে একদিকে সুন্দর করে দুটি লাল টকটকে গোলাপ লাগলো। মুখে মেকআপ, চোখে কাজল, সাথে আইলাইনার, মাস্কারা, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়েছে। হাতে দিয়েছে বাহারি সব কালো রঙের চুড়ি। যতই হোক আজ তার প্রিয় মানুষটির বিয়ে বলে কথা, তাকে তো সুন্দর করে সাজতে হবেই। আজ আর নূর চোখে চশমা পরেনি। আজ প্রথম সে সেজেছে, খুব যত্ন করে সেজেছে। নিজেকে নিজে আরও একবার ভালো করে দেখে নিল, কোনো কিছুর কমতি পড়ছে কিনা। নিজের রুম থেকে বের হয়ে নিচে নামতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, যেন দিনের বেলা ভূত দেখার মতো। নূর কারো দিকে না তাকিয়ে সোজা আদি ভাইয়ের সামনে গেল। নূরকে নিজের দিকে এই সাজা আসতে দেখে বুকটা কেঁপে উঠল আদির। নূর গিয়ে বলল, আমাকে কেমন লাগছে আদি ভাইয়া? নূর হাসি দিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। উত্তরের অপেক্ষা না করেই নূর আবার বলে উঠল, জানি তো খুব সুন্দর লাগছে। এই দেখুন সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়ার পাশেই তার সদ্য বিয়ে করা বউ। সম্পর্কে ওর ফুপিমণির একমাত্র সুন্দরী, মেধাবী, হাজারো গুণের অধিকারী মেয়ে বসে আছে, যার একটাও নূরের মধ্যে নেই। নূর এবার তার বেস্ট ফ্রেন্ড রুহির দিকে তাকিয়ে বলল, ভাবি আমাকে কেমন লাগছে? নূরকে টেনে ওখান থেকে নিয়ে আসলো ওর বোন। নূর, কি হচ্ছেটাকে? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই? কি করছিস তুই? তুই নিজে জানিস? কি করেছি আমি আজব তো? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? দেখো মাহি আপু, সেজেছি আমি, ঠিক তোমাদের মতো করে সুন্দর লাগছে না আমাকে? নূর, তুই এমনিতেই অনেক সুন্দর। আয় আমার সাথে। কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? আমি থাকি না, আমিও মজা করব, ডান্স করব, সৎ হলেও চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা। মাহি নূরের দিকে ছলছল চোখে তাকালো। কতটা কষ্ট লুকিয়ে মেয়েটা হাসছে। কে বলবে এই মেয়ের 3 বছরের প্রেমিকের আজ বিয়ে, তাও নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে। আদি এখনো অবাক চোখে নূরের দিকে তাকিয়ে আছে। প্রথমে একটু চিন্তা অসুবিধা হলেও যখন নূর বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে, তখন আদি শিওর হয় এটাই নূর। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো মেয়েটাকে কেমন যেন হঠাৎ করে বড় হয়ে গেল মনে হচ্ছে। সব সময় চোখে চশমা, মুখে সাজবিহীন, সারাক্ষণ ঝগড়াটে মেয়েটাকে এখন পুরো অন্যরকম লাগছে আদির কাছে। সে পলকেন দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। কালো শাড়ি, খোলা চুল, চোখে চশমাবিহীন যেন কালো পরি লাগছে নূরকে। এদিকে রুহি রাগে চোখ লাল করে নূরের দিকে তাকিয়েছে। আদি কেন ওর দিকে না তাকিয়ে নূরের দিকে তাকিয়েছে, এই জন্যই রাগে ওর মন চাচ্ছে নূরকে শেষ করে দিতে। নূরদের বাড়িটা 2.5 তলা। ছাদে একটা খুপড়ি ঘর আছে, সেটা নূরের একান্ত ব্যক্তিগত। এটার মধ্যে অন্য কারো প্রবেশ নিষেধ। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া শেষ করে সব কাজিনরা গিয়ে আদির রুমের সামনে দাঁড়িয়েছে। টাকা না দিয়ে ভেতরে যেতে দেবে না আদিকে। আদি দরজার সামনে এসে সবাইকে দেখে যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক নূরকে দেখে হয়েছে। আদি তো ভেবেছে নূরকে আজ দেখাই যাবে না, রুমে বসে কান্না করবে, আর আদি তা খুব উপভোগ করবে। কিন্তু এতে দেখি উল্টো। দেখ, তোদের যা লাগবে কালকে দিব, অনেক রাত হয়ে গেছে। বউ আমার একলা রুমে। নূরকে শুনিয়ে শুনিয়ে বলল, জি ভাইয়া, সেটা তো জানি, কিন্তু আগে আমাদের পাওনা না দিলে তো যাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক বলেছি। আগে আমাদের পাওনা দাও, তারপর আর তোমাকে কেউ আটকেবে না। একে একে সব কাজিনরা একই কথা বলা শুরু করলো। আদির চোখ বারবার নূরের দিকে যাচ্ছে। আদি ভেবে পাচ্ছে না এই মেয়ে এত শান্ত কিভাবে। সবার পাওনা ওদের বিয়ে, আদি তার রুমে চলে যায়। নিস্তব্ধ রাত, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এক এলোকেশী রমণী। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর। রমণীটির কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে, বুক কেঁপে উঠছে। এটা ভেবেই তার আদি ভাই আর তার নেই, আজ সে অন্য কারো। যেখানে আদি ভাইয়ের বুকে সে ঘুমানোর কথা, সেখানে তারই বেস্ট ফ্রেন্ড ঘুমাচ্ছে। তার সাথে প্রতারণা করলো তার আদি ভাই। তারই প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড তার বুকেই ছুরি মারল। এটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আজ তার খুব জানতে ইচ্ছে হচ্ছে, তার আদি ভাই তো তাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল, তাকে লাল টুকটুকে শাড়ি দিয়ে বউ সাজার স্বপ্ন দেখিয়েছিল, তাহলে কেন আজ তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? আদি ভাই তো শুধু নূরের ছিল, তাহলে আজ কেন নূরকে একা করে রেখে অন্য কাউকে মনে জায়গা দিয়ে দিল? এভাবে বিড়বিড় করতে করতে ফুপিয়ে ফুপিয়ে শেষ রাতের দিকে ঘুমিয়ে গেল। ঘুম থেকে যখন উঠল, উঠে দেখে দুপুর 12টা বাজে। নূরের চোখ তো বেরিয়ে আসার মতো অবস্থা। এত সময় ঘুমালো, কিন্তু তাকে একবার কেউ ডাকতে আসলো না। উঠে ফ্রেশ হয়ে নিল।
এখনও কালকের শাড়িটা গায়ে জড়ানো। শাড়ি খুলে রাউন্ড জামা পরে ওড়না গলায় পেঁচিয়ে নিচে গেল। নূরকে দেখে নূরের আম্মু আনিতা বেগম তাড়াতাড়ি নূরের কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল, নূর, তোর নাকি শরীর ভালো না? তোমাকে কে বলেছে? আমি তোকে ডাকতে তোর রুমে যাচ্ছিলাম, তখন মাহি বলল তোর নাকি শরীর ভালো না, সারা রাত ঘুমাতে পারিসনি, এখন ঘুমিয়েছিস, তোকে যেন না ডাক দিই। নূর মুচকি হাসল। আপুটাকে কিছু বলতে হয় না, এমনিতেই সব বুঝে যায়। সবার বোনই কি এমন, নাকি তার আপুটা সবার থেকে আলাদা? কি রে পেতনি, খাবার সামনে রেখে মুসকি মুসকি হাসছিস কেন? আবির ভাইয়া পেতনি বলবা না, আমি মোটেও পেতনি না। তখনই কোথা থেকে এসে আদি বলে উঠল, আরে আমাদের গাদা নুরাফা তো পেতনি না, দেখতে ডাইনির মতো, সারাদিন শুধু খাই খাই। নূর অপমানে মাথা নিচু করে আছে, চোখ থেকে মনে হয় এখনই পানি পড়বে। বাসা ভর্তি মানুষের সামনে এটা কেমন ধরনের কথা আদি? বিয়ে করেছিস, এখনো আক্কেল জ্ঞান বলতে কিছুই হয়নি। নূর উঠে চলে যেতে নিলে আবির ওকে আটকে দেয়। এদিকে তাকিয়ে আদি রেগে চলে যায়, তার ভাই একটু বেশি বেশি করে নূরকে নিয়ে। আবির নূরের মেজো চাচার ছেলে। নূরের আব্বুকে নিয়ে তারা 3 ভাই 1 বোন। নূরের বড় আব্বুর 1 মেয়ে 2 ছেলে। এক ছেলে বিয়ে করেছে, এখন বাবার সাথে ওদের কোম্পানিতে আছে। আর ছোট ছেলে আজ 6 বছর দেশের বাইরে আছে পড়াশোনার জন্য, আর মেয়ে পড়ে ক্লাস 9-এ। মেজো আব্বুর 2 ছেলে আদি আর আবির। আদি ভাইয়া ওনার বাবার সাথে ব্যবসা করেন, আর আবির ভাইয়া একজন পুলিশ। আর নূরের আব্বু, নূরের কোনো ভাই নেই, ওরা 2 বোন। নূর খাবার খেয়ে উপরে যাওয়ার সময় রুহির সাথে দেখা হয়। রুহি একটা গা জ্বালানো হাসি দিয়ে নূরকে বলল, সে কি নূর, তোর একদিনেই অবস্থা? ইস, চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে। তারপর কানের কাছে এসে বলল, দেখলি, তোর প্রাণের আদি ভাই এখন আমার বিছানায়, এভাবে এক এক করে তোর সব কেড়ে নিব। আমি তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, সেটা ভেবেই আমার অবাক লাগছে। মানুষ কতটা নিচে নামতে পারে সেটা তোকে দেখেই বুঝলাম। তোর মতো বন্ধু যেন আমার কোনো শত্রু কেউ না দেয়। বলে নূর ও রুমে গিয়ে দরজা লাগিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে। এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো যেন এখন চিৎকার রূপে বেরিয়ে আসছে। আমার ভালো লাগছে না, আমি খাবো না আম্মু। খাবি না মানে কি? অল্প করে হলেও খেয়ে যা। খাবো না, পেট ভরা। নূর, এভাবে রাতে না খেয়ে ঘুমাতে নেই, চুপচাপ খেয়ে নে। বললাম তো খাবো না। ভাবি এসে বলল, চলো নূর, আজ আমি তোমাকে খাইয়ে দেই, চোখ মুখ কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে। জিশান ভাইয়ার বউ, বাড়ির বড় বউ, তবে ভাবি খুব ভালো আর মিশুকও। আরে আমি বুঝতে পারছি না, ও যেহেতু খেতে যাচ্ছে না, তাহলে এত জোরাজুরি করার কি আছে? আর ছোট মা তোমাদের মেয়েকে দেখে মনে হচ্ছে বেচারিকে তার প্রেমিক ছেড়ে চলে গেছে। বলেই হাসা শুরু করলো আদি ভাই। সবাই অবাক হয়ে নূরের দিকে তাকালো। নূরের আম্মু আনিতা বেগম নূরকে বলল, কি রে মা, সত্যি কি এমন কিছু হয়েছে? নূর ছলছল চোখে ওর আম্মুর দিকে তাকালো। মাহি রেগে বলে উঠল, মানুষের লজ্জা বলতে কিছু একটা থাকে, কিন্তু আদি ভাই, তোমার দেখি লজ্জা শরমে ছিটে ফোটাও নি। নূর ঘৃণার চোখে আদির দিকে তাকালো। আগে যেই চোখে এক সমুদ্র ভালোবাসা নিয়ে লোকটার দিকে তাকাতো, আজ সেই মানুষটার দিকেই এক আকাশ সমান ঘৃণা নিয়ে তাকালো। কতটা নিচে নামতে পারে মানুষ, এই মানুষটাকে না দেখলে বুঝতেই পারতো না নূর। ছলনার আরেক নাম হলো পুরুষ। তা নূর তার আদি ভাইকে দেখেই বুঝলো। আর কোনোদিন সে কাউকে ভালোবাসবে না, বিশ্বাস করবে না। একবার বিশ্বাস করে ঠকেছে, সে খুব বাজেভাবে ঠকেছে। নূর উঠে চলে গেল। অনেকবার পিছু ডাকলো আনিতা বেগম, কিন্তু নূর একটা বার ফিরেও তাকালো না। মাহিও হাতের প্লেটটা আওয়াজ করে টেবিলে রেখে নূরের পিছু পিছু চলে গেল। আনিতা বেগম খুব চিন্তিত তার 2 মেয়েকে নিয়ে। এত হাসি খুশি মেয়েগুলো হঠাৎ কেন এত নিঃসু গেল, এসব ভাবতে ভাবতে উনি রান্নাঘরে চলে গেলেন। আদি একটা শয়তানি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। গিটার হাতে মাঝরাতে ছাদের কিনার ঘেঁষে বসে আছে একটি এলোকেশী মেয়ে। আকাশের দিকে তাকিয়ে গিটারে টুংটেং আওয়াজ তুলে গেয়ে উঠল, থাক না কিছু কথা, পুরনো ডায়েরির ওই ধুলো মাখা পৃষ্ঠায়। খুঁজবে না কেউ সেই পৃষ্ঠার মুছে যাওয়া শব্দটা। ভালো না মন্দ, সমৃদ্ধ মনের সেই নদীর ভাটা, দড়িহীন শূন্য ভেলায়। তবুও কেন বারবার ভেঙে পড়ে মন, কখনো যে আসে সেই অন্তিম ক্ষণ।
গান থামিয়ে ডুব দিল সে তার অতীতের স্মৃতিতে। তখন নূর ক্লাস 9-এর ছাত্রী। প্রতিদিন আদি ওকে বাইকে করে স্কুলে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। আদি নিজে ওকে পড়াতো। নূরের প্রতি আদি খুব সিরিয়াস ছিল। প্রতি সপ্তাহে একবার করে ফুচকা খাওয়াতে নিয়ে যেত। আস্তে আস্তে নূরের ছোট্ট মনে আদি জায়গা করে নিল। ক্লাস 10-এ ওঠার পর আদি আর নূরের মধ্যে সম্পর্ক শুরু হয়। নূরের বেস্ট ফ্রেন্ড হলো রুহি। রুহি আদি আর নূরের সব কিছুই জানতো। আস্তে আস্তে নূর আর আদির ভালোবাসা আরও গভীর হতে লাগলো। স্কুল শেষে কত জায়গায় ঘুরতে যেত, দিনগুলো কতই না সুন্দর ছিল। নূর কলেজে উঠল। একদিন আদি তার জন্মদিনে উপহার হিসেবে নূরের কাছে একটা রাত চাইল। নূর তাতে না বলে দিয়েছিল। আদি অনেক রকমভাবে নূরকে বোঝানোর পরেও যখন নূর রাজি হলো না, তখন রেগে ব্রেকআপ করে দিয়েছিল। নূর সেই দিন বাসায় এসে প্রচুর কান্না করেছে। তারপর ছাদে এসে গিটার বাজাতে শুরু করলো। নূরের একটা বাজে স্বভাব, যখন মন খারাপ থাকে তখনই গিটার বাজায়। নূর গাইতে শুরু করলো, দেহের ভালোবাসা মনের জন্য না, এমন পীড়িত করবি বন্ধু জানা ছিল না। এভাবে অনেক দিন পেরিয়ে যায়। নূর আর আদির সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। একদিন নূর সন্ধ্যায় ছাদে যায়। ছাদে গিয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে সামনের দোলনায় বসে থাকা নরনারীর দিকে। নূরের চোখের সামনে তার ভালোবাসার মানুষটি দোলনায় বসে আছে। কোলে গলা জড়িয়ে ধরে বসে আছে তারই বেস্ট ফ্রেন্ড। নূরের চোখ দিয়ে সাথে সাথে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল নিচে। তো কেমন লাগলো আমাদের একসাথে? উফ, আমি তো ভাবলাম আর কয়েকদিন পুতুল পুতুল খেলবো, তার হলো না। দেখে ফেললি আমাদের নিশ্চয়ই খুব মানিয়েছে, তাই না? শুন, তোকে এই 2 বছর অনেকবার বিছানায় নিয়ে চেয়েছিলাম, কিন্তু তুই তো শুধু বিয়ে আগে কিছু করবি না, কখনো জড়িয়ে ধরতে দেসনি। তুই এই 2 বছরে যা দিতে না পেরেছিস, রুহি আমাকে এই কয়েকদিনে দিয়েছে। আমার ভাবনার থেকে অনেক বেশি দিয়েছে। ছি ভাইয়া, তুমি আমার চাচাতো ভাই, সেটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। আমি তোমাকে ভালোবাসতাম, তোমার মতো এতটা নিকৃষ্ট মানুষকে আমি কিভাবে ভালোবাসতাম? নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এতটা নিচে নামতে পারলে তোমরা? আর রুহি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। সব থেকে বড় কথা, তুই আমার ফুপি মনির মেয়ে, আমার বোনের মতো। হ্যাঁ, বোনের মতো, কিন্তু বোন তো নই, তাই না? আর সারপ্রাইজ কেমন লাগলো? বলেই দুজনে হাসতে লাগলো। আচ্ছা, তোর কি মনে হয় তোর মতো গাধা, বোকা, আনস্মার্ট, আন্টি মার্কে মেয়েকে আমি বিয়ে করব? আমার জন্য রুহির মতো স্মার্ট, মডার্ন, মেধাবী মেয়ে ডিজার্ভ করে। তোর মতো মেয়ের সাথে শুধু প্রেম পুতুল খেলা যায়। অপমানে নূরের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। আর কিছু না বলেই নূর যখন চলে যাওয়ার জন্য পিছন ফিরল, ছাদের দরজা থেকে একটা ছায়া সরে আড়ালে চলে গেল। রুহি দৌড়ে নূরের সামনে গিয়ে দাঁড়ালো। এ কি নূর, এটা কিন্তু একদম ঠিক না। তুই কিছু না বলেই চলে যাচ্ছিস। আচ্ছা শোন, কাল না তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। নূর রুহিকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দৌড়ে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত কান্না করার ফলে নূরের মাথা ব্যথা শুরু হয়। সারা রাত মাথার ব্যথায় ছটফট করে। শেষ রাতের দিকে মাহি ওকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। সকালে উঠে বাসায় চেঁচামেচির আওয়াজ শুনে নিচে গিয়ে শোনে আদি আর রুহির বিয়ে ঠিক হয়েছে। এটা শোনার পর নূর নিজের রুমে আসার সময় রুহির সাথে দেখা হয়। রুহি একটা গা জ্বালানো হাসি দিয়ে বলে, কেমন দিলাম সারপ্রাইজটা? নিশ্চয়ই খুব সুন্দর, আমাদের খুব মানাবে, তাই না? তুই আমার একমাত্র কলিজার টুকরো বেস্ট ফ্রেন্ড। আমার বিয়েতে কিন্তু সব কিছু তোকে করতে হবে। নূর একটা সুন্দর মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, ঠিক বলেছিস বেস্ট ফ্রেন্ড। শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলেই বলছি। যেই মানুষ এতদিন একজনের সাথে সম্পর্কে থেকে 2 দিনের সুখের জন্য ছেড়ে দিতে পারে, সেই মানুষটা যে আরেকজনের জন্য তাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে বল? তাই বলি, ভেবে চিন্তে করিও কাজ, করিয়া ভাবিও না। বলেই নূর নিজের রুমে চলে গেল। নূরের যাওয়ার দিকে তাকিয়ে রুহির আগে গজগজ করতে করতে বলল, ভাঙবে তাও মচকাবে না, তেজ দেখে মনে হয় প্রিন্সেস ডায়না। তারপর আদি আর রুহির বিয়ে হয়ে যায়। নূর ও রুহির কথা রাখে। রুহির বিয়ের কেনাকাটা হতে শুরু করে বিয়ের দিনও নূর খুব সুন্দর করে সব কিছুতেই সবার সামনে থাকে। বর্তমানে নূর এসব ভাবছে আর নিঃশব্দে চোখের জল ফেলছে। মুখ দিয়ে যেন শব্দ বের না হয়, তাই ঠোঁট কামড়ে আছে। চোখের পানি মুছে নিল, তারপর হাতটা শক্ত করে মুঠ করে বলল, মিস্টার আদি চৌধুরী, আপনি একটা চিটার, একটা ঠকবাজ, একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। আমার কি দোষ ছিল? কেন আমার মনটা নিয়ে এভাবে খেললেন আপনি?
কেন আমার বিশ্বাস নিয়ে দিনের পর দিন খেললেন? আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিন না। আজ আমি যেই আগুনে জ্বলছি, একদিন আপনিও জ্বলবেন, খুব বাজেভাবে জ্বলবেন। সকালে নূরবাদী সবাই বসেছে ড্রয়িং রুমে। তখনই কলিং বেল বেজে উঠল। মাহির বড় আম্মু বলল, যা তো মাহি, দেখ এখন আবার কে আসলো। আচ্ছা বলে মাহি গেল দরজা খুলতে। দরজা খুলে স্টেজ হয়ে গেল মাহি। প্রায় 6 ফিট লম্বা একটা সুদর্শন যুবক দাঁড়িয়েছে। তার পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, ব্র্যান্ডেড ঘড়ি, ব্লেজারটা ভাঁজ করে হাতের উপর রাখা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। যুবকটি মাহির দিকে ভুরুকুচকে তাকালো, তারপর চুলগুলোকে হাত দিয়ে ঠেলে পিছনে দিয়ে বলল, দরজা থেকে সরে দাঁড়াও। মাহির মনে হলো যুবকটির চুল পিছনে ঠেলে দেওয়ার মধ্যেও একটা রিদম আছে। কি সুন্দর করে চুলগুলো পিছনে ঠেলে দিল। মাহি হা করে তাকিয়েছে। 6টি বছর পর মানুষটাকে সে দেখতে পেল। সব কিছু আগের মতোই আছে, তবে এখন আগের চেয়ে আরও অনেক বেশি হ্যান্ডসাম হয়েছে। মাহি এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বোঝানোর যাচ্ছে যুবকটি বিরক্ত হচ্ছে, অস্বস্তি লাগছে। আবারও মাহিকে ইশারা করলো সরে দাঁড়ানোর জন্য, কিন্তু সেদিকে মাহির কোনো ভ্রুক্ষেপ নেই। ও হাঁ করে তাকিয়েছে তো আছেই, যেন সে স্বপ্ন দেখছে। কণ্ঠস্বরে একরাশি বিরক্তি নিয়ে যুবকটি মাহিকে বলল, কি হলো, ভেতরে যাওয়ার জায়গা দাও, নাকি এখানে দাঁড় করিয়ে রাখার প্ল্যান করেছো নাকি? মাহি ছাড়ছে না, অবচেতনভাবে মুখের দিকে তাকিয়েছে। যুবকটি এবার খানিকটা কড়া মেজাজে বলল, আশ্চর্য, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? ভেতরে ঢুকতে দাও, সরে দাঁড়াও। ধমক খেয়ে মাহির সাথে সাথে সরে দাঁড়ালো, মুখ কালো করে ফেলল। মাহি সরে যেতে এই যুবকটি দুহাতে লাগেজ নিয়ে গটগট করে ভেতরে ঢুকে গেল। মাহি নিজেই নিজের কাজে লজ্জা পেয়ে গেল। সি, কেমন নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়েছিল। ইস, উনি নিশ্চয়ই আমাকে নির্লজ্জ মেয়ে ভাবছে। বাসার সবাই ভূত দেখার মতো চমকে উঠল। রোজিনা বেগম, নূরের বড় আম্মু, ওনার ছেলেকে জড়িয়ে ধরে সে কি কান্না! এত বছর পর ছেলে দেশে এসেছে, এটা যে খুশির কান্না। যুবকটি বলে উঠল, আম্মু প্লিজ কান্না থামাও। তুমি কি খুশি না আমি যে তোমার কাছে এসেছি? খুশি না হলে বলে দাও, আমি এখনই চলে যাচ্ছি। তাও কান্না থামাও। রোজিনা বেগম বলে উঠল, ধুর, বাজে ছেলে, এটা তো খুশির কান্না। আলহামদুলিল্লাহ, যাক অবশেষে তোর সুমতি হলো। এত বলি দেশে আয়, দেশে আয়। যুবকটি তার মাকে জড়িয়ে ধরে বলে উঠল, এই যে চলে আসলাম। আচ্ছা, অনেকক্ষণ ধরে যুবকটি বলছি, এবার তার পরিচয়টা দেই। রুদ্র চৌধুরী মেডিকেল পড়াশোনা শেষ করার জন্য লন্ডন গিয়েছিল। 6 বছর পর আজ দেশে ফিরল। হার্টের ডক্টর রুদ্র চৌধুরী। রুদ্র সবার সাথে কথা বলল। রুদ্রের মেজ আম্মুর বলে উঠল, রুদ্র, একবার বলে আসলে এমন কি হতো? একবার জানিয়ে তো আসতে পারতে। আচ্ছা মেজো আম্মু, তুমি বলো, যদি জানিয়ে আসতাম তাহলে কি তোমাদের এভাবে চমকে দিতে পারতাম? আর আদি ভাইয়া বিয়ে করেছে, আমি আসবো না তা কি করে হয়? তাই সবাইকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। এরই মধ্যে রুদ্রের কাজিন বিচ্ছুগুলো এসে রুদ্রকে ঘিরে ধরল। আর দূর থেকে মাহি তাকিয়েছে রুদ্রের দিকে। এটা যে তার স্বপ্নের পুরুষ, কত স্বপ্ন বুনে রেখেছে এই যুবকটিকে নিয়ে। আজ যেন 1000 বছরের তৃষ্ণা মেটাচ্ছে মাহি রুদ্রকে দেখে। রুদ্র সবার সাথে কথা বলে সামনে তাকিয়ে দেখলো ওর দিকে হা করে একটি মেয়ে তাকিয়েছে। রুদ্র আদির সাথে ছবিতে দেখেছিল, হ্যাঁ এটাই তো রুহি। রুদ্র রুহির সামনে গিয়ে বলল, কেমন আছেন ভাবি? সে কি রুদ্র ভাইয়া, তুমি আমাকে ভাবি ডাকছো কেন? আমি তো তোমার ছোট। রুদ্র কিছু বলার আগেই মাহি বলে উঠল, আরে রুহি, তুমি তো এখন সম্পর্কে আমাদের সবার বড় ভাইয়ের বউ, তাই সবাই তোমাকে ভাবি ডাকবে। এটা কি স্বাভাবিক নয়? মাহি রুহির আরো কাছে গিয়ে বলল, মাথা তো সারাদিন ঘুরে অন্যের জিনিস কিভাবে কেড়ে নিবে, এইগুলো মাথা থাকবে কিভাবে? রুহি কিছু বলতে গিয়েও থেমে গেল। রুহি যথেষ্ট ভয় পায় মাহিকে। আর বাসার সবাই যদি একবার রুহির কর্মকাণ্ড জানতে পারে তাহলে রুহি আর এই বাসায় থাকতে পারবে না। তাই চুপ থাকাই শ্রেয় মনে করল। নূর ঘুম থেকে আজকে উঠল দুপুর 12টার পর। সারা রাত ছাদে থেকে শেষ রাতের দিকে রুমে এসে ঘুমিয়েছে। নূর ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় মনে হলো সারা বাড়ি জুড়ে হাসি খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। নূর নিচে যাওয়ার সময় আবার মনে হলো ওর পাশের রুমের দরজাটা হালকা খোলা। থমকে গেল নূর। এই দরজায় আজ 6টা বছর ধরে তালা ঝুলানো। কেউ এই দরজা খুলতে পারেনি, কারণ এই রুমের চাবি রুমের মালিকের কাছে। আজ খুলল কিভাবে?
চোর আসেনি তো আবার? নূর পা টিপে টিপে দরজার সামনে গেল, দরজাটা আরেকটু ফাঁক করলো, মাথাটা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে রুমে উকি মারল। না, কেউ তো নেই। আস্তে করে রুমে ঢুকে পড়ল। অন্ধকার, তাই লাইট জ্বালিয়ে নিল। ইস, এই রুমটা তো খুব সুন্দর। বলা যায় পুরো বাড়ির সবগুলো রুমের থেকে এই রুমটা বেশি সুন্দর। নূর আর এই রুম থেকে আজ যাবে না। নূরের এই রুম চাই মানে চাই আজকের জন্য। হঠাৎ কিছু পড়ার শব্দে নূর পিছনে ফিরিয়ে দিল এক চিৎকার। আম্মু! নূর আরেকবার চিৎকার করবে তার আগে রুদ্র এসে ওর মুখ চেপে ধরল। রুদ্র ব্যালকনি তোর বেস্ট ফ্রেন্ড শান্তর সাথে কথা বলে রুমে এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়েছে। এই মেয়ে, চুপ, একদম চুপ। চিৎকার করছো কেন? কি হলো, কথা বলছো না কেন? তখনই রুদ্রের মনে হলো ও তো নূরের মুখ চেপে ধরে আছে। আমি হাত সরাচ্ছি। যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে এই যে খোলা বেলকনি দেখছো, এটা দিয়ে একদম টুকুস করে নিচে ফেলে দিব। নূর ভয়ে আবার চিৎকার দিল। আম্মু, আম্মু চোর! রুদ্র আবার রেগে বলল, একদম চুপ। কথায় কথায় চিৎকার মারো কেন? আরেকবার চিৎকার দিলে ধাক্কা দিয়ে ফেলে দিব। আর আমাকে কোন দিক দিয়ে চোর মনে হয়? নূর এবার ভালো করে তাকালো সামনের যুবকটির দিকে। তাকিয়ে ভাবল, না, এই সুদর্শন যুবককে তো চোর বলা যায় না। তাহলে কি ভূত? নূর বিড়বিড় করে বলা শুরু করলো, ভূত ভূত ভূত! আঙ্কেল, থুকু থুকু, ভূত ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আমি একটা বাচ্চা মেয়ে, আপনার কোনো ক্ষতি করবো না। এখনো আমার অনেক কাজ বাকি, বিয়ে করা বাকি, নাতি নাতনিদের মুখ দেখা বাকি। এই মেয়ে, বিড়বিড় করে কি বলছো? তোমার কি মাথায় সমস্যা আছে? কখনো চোর আবার কখনো ভূত বানিয়ে দিচ্ছ। আমাকে দেখি কি তোমার চোর ভূত মনে হয়? আসলে নূরের ঠিক রুদ্রের কথা মনে নেই। নূর যখন ক্লাস 6-এ পড়ে তখন রুদ্র পাড়ি জমায় লন্ডনে, তাই নূরের রুদ্রকে চিনতে পারছে না। আর এই রুম বাদে অন্য কোথাও রুদ্রের ছবিও নেই। আর এই রুম তো আজ 6 বছর তালাবদ্ধ হয়ে আছে। নূর বলে উঠল, তাহলে আপনি কে? এই বাসায় তো আগে কখনো দেখিনি। এই রুমে কি করছেন? রুদ্র কিছু বলবে তার আগে একটি মেয়ে দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্রের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো মেয়েটিকে। যখন বুঝলো রুদ্র জড়িয়ে ধরে বলল, মিষ্টি, কখন আসলি স্কুল থেকে? এই তো এইমাত্র আসলাম। এসেই শুনি তুমি এসেছো। আমি তোমার উপর রাগ করে আছি। বলে গাল ফুলিয়ে রুদ্রকে ছেড়ে দিতে চাইলে রুদ্র আরো শক্ত করে আগলে নেয় তার মিষ্টি ছোট্ট পরিটাকে। তারপর লেগে যায় রাগ ভাঙানোর মিশনে। নূর এতক্ষণে বুঝে গেছে ছেলেটিকে। চুপচাপ এতক্ষণ ভাই বোনের রাগ অভিমান করা দেখছিল। হঠাৎ নূরের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। মনে হতে লাগলো, আমার ভাই নেই কেন? আমার ভাই থাকলেও নিশ্চয়ই এভাবে আগলে নিত সব বিপদ থেকে। নূর এক ছুটে রুদ্রের রুম থেকে বেরিয়ে গেল। নূরের যাওয়ার দিকে তাকে অনেকবার পিছু ডাকলো মিম, কিন্তু নূর একবারও ফিরে তাকালো না। নূর গিয়ে দাঁড়ালো নূরের আম্মুর সামনে। আনিতা বেগম নূরকে এভাবে ছুটে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে নূর? নূর বলে উঠল, আম্মু, আমার ভাই নেই কেন? সবার ভাই আছে, আমার নেই কেন? নূরের আম্মু নূরের কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন। কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় নূরের মেজ আম্মু বলে উঠল, কেন? নূর, জিসান, আবির, আদি, রুজু, নীল, ওরা কি তোর ভাই না? নূর মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে বলল, পর কোনোদিন আপন হয় না, পর পরই হয়। নূর কিছু না বলে রান্নাঘর থেকে চলে আসার সময় কিসে যেন লেগে পড়ে যেতে নাই। মাহি ওকে দুহাতে আগলে ধরে। সাবধানে চলাফেরা করতে পারিস না নূর? এখন তো পড়ে যেতিস। নূর মাহির সাথেও কিচ্ছুটি বলল না। এখন নূরের মন ভালো না, তাই কারোর সাথে কথা বলবে না। চুপচাপ উপরে চলে গেল। নূরের যাওয়ার দিকে তাকিয়ে মাহি বলে উঠল, যারা তোর মুখের হাসি কেড়ে নিয়েছে আমি তাদের ছাড়বো না। তুই ছিঁড়ে দিলেও আমি তাদেরকে তাদের পাপের শাস্তি অবশ্যই দিব। এমনভাবে দিব, না পারবে কাউকে বলতে আর না পারবে সহ্য করতে। ছাড়বো না দুটোর একটাকেও। নূর নিজের রুমে ঢুকবে এমন সময় রুহি গুনগুন করে গান গেতে গেতে নূরের পাশ দিয়ে গেল। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়ে রং ঢং করে হাইটটা যায়, আহা, তখন বুকটা ফাইটটা যায়। ফুপি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কখন এসছো তুমি? একটু আগে এসেছি। তোর মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? আগের থেকে শুকিয়ে গেছিস, গায়ের রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। রূপা বেগম নূরের হাতে মুখে মাথায় হাতে বলে চিন্তিত স্বরে বললেন। নূর ওর ফুপিমনির দিকে হালকা মুচকে হাসি দিয়ে তাকায়।
মানুষটি তাকে কত ভালোবাসে, আদর স্নেহ করে। যখন জানতে পারবে তারই একমাত্র আদরের মেয়ের কারণে আজ নূরের মুখের হাসি চলে গেছে, সারাদিন বাড়িটা গরম করে রাখা মেয়েটা একদম শান্ত চুপচাপ হয়ে গেছে, তখন কি মেয়ের কাজের জন্য নিজে লজ্জিত হবে? নূর তাচ্ছিল্যের সুরে বলে উঠল, এমন ভাবে বলছো যেন আগে আমি বিশ্ব সুন্দরী ছিলাম। তুই কোনো বিশ্বসুন্দরীর থেকে কম কিসে শুনি? রূপা বেগম নূরের গাল টেনে আদুরে গলায় বলল। নূরও তার ফুপিমণির কথা শুনে বলে উঠল, ঠিকই বলেছ, নারীর সৌন্দর্য তার সাদা চামড়ার মধ্যে। কালোদের এই সমাজে দাম নেই, তাদের স্থান শুধুমাত্র গল্পতেই। তখনই আদি বলে উঠল, ফপিমণি, শুধু কি সৌন্দর্য আর সাদা চামড়া থাকলে চলে? মানুষের গুণে তার পরিচয়। তোমার ভাইজির মধ্যে এমন কি গুণটা আছে শুনি? বলি সাদা চামড়া দিয়ে কি শুধু ধুয়ে ধুয়ে পানি খাবো? গুণ থাকা লাগবে, যা নূরের মধ্যে ছিটে ফোটাও নেই। অপমানে নূরের কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। মাহি কিছু বলতে আসলে নূর আবার বলে উঠল, সেটা কজন বোঝে বলেন তো আদি ভাই? ভেবে নেবেন না আমি আপনাকে বলছি, আমি বাস্তবটাই বলছি। আমরা কাউকে জাজ করার আগে তার গুণগুলো খুঁজি না, মেয়ে হোক বা ছেলে, আগে তার সৌন্দর্যটাই খুঁজি। অবশ্য বাহ্যিক সৌন্দর্যটা আগে চোখে পড়ে বলেই হয়তো, তারপরেও মানুষ গুণের আগে সৌন্দর্য দেখে, গুণগুলো তো আস্তে আস্তে প্রকাশ পায়। তবে হ্যাঁ, অনেকের কাছে সৌন্দর্যের আগে গুণগুলো চোখে পড়ে, কিন্তু সেটা খুবই কম, 10%। বাকি 90% মানুষই সৌন্দর্যের মুগ্ধ হয়। তাই বলি কি আদি ভাইয়া, বাস্তবিক হন, কারণ আমাদের সমাজের যে ভিন্ন রূপ তা ভুলে গেলে কিভাবে হবে বলেন? চোখের সামনে সারাক্ষণ থেকেও মানুষ চেনা যায় না আজকাল। নূরকে জড়িয়ে ধরে আছে রূপা বেগম। নূরের কথাগুলো শুনে উনি দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েটা ছোট থেকেই খুব অগোছালো, এলোমেলো, কিন্তু আজ কি সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলে দিল। যা বলেছে সব কথা যুক্তিসঙ্গত আর বাস্তবসম্মত। অন্যদিকে একটু দূরে বসে ফুপি ভাইজির আলাপন শুনছিল ড্রয়িং রুমের সবাই। রুদ্র এসেছে শোনার পর রুদ্রের বাবা, চাচা, ভাই সবাই সন্ধ্যার দিকে বাসায় চলে আসে। রুদ্রের ফুপিমণিও চলে আসে। সবাই খুব খুশি। একসাথে দুই খুশিতে বাড়ি পুরো জাঁকজমক হয়েছে। মহিলারা সবাই রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত আছে। আজ রুদ্রের পছন্দের সব ধরনের রান্না করা হবে। আদি নিচের দিকে তাকিয়েছে। নূরকে এখন যত দেখে ততই যেন অবাক হয়ে যায়। হঠাৎ করে যেন মেয়েটা বড় হয়ে গেল, কতটা গুছিয়ে কথা বলে। দিন দিন যেন নূরকে আদির কাছে মারাত্মক সুন্দরী নারী মনে হচ্ছে, সব দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে। যে মেয়েটাকে আগে তুচ্ছ মনে হতো, আজ যেন সেই মেয়েটাকেই অমূল্য রত্নের খনি মনে হচ্ছে। তাহলে কি ও ভুল করলো? রুদ্র কারো দিকে না তাকিয়ে আবিরের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। তবে নূরের সবগুলো কথাই ওর মন ছুঁয়ে গেল। কত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলল। আসলেই সবাই সৌন্দর্যকে আগে দেখে, আর কালো মেয়েরা আমাদের সমাজে অবহেলার পাত্রী। মাহির কোনো দিকে খেয়াল নেই, সে তো তার স্বপ্নের পুরুষকে দেখতে ব্যস্ত। এই যে রুদ্র একটু পরপর থুতনিতে হাত রাখছে, কপালে স্লাইড করছে, সব কিছুই মাহির কাছে সুন্দর লাগছে। মাহি রুদ্রের প্রতিটি কাজেই মুগ্ধ হচ্ছে। আবির নূরকে ডাক দিল। নূর গিয়ে দাঁড়ালো আবিরের সামনে। আমাদের পাশে বস। নূর কিছু না বলে দাঁড়িয়ে আছে। আবির আবার বলে উঠল, কি হলো আবার তোর? বসতে বলেছি আমি। নূর বলে উঠল, কি বলবে বলো, আসতে পারবো না। আবির কথা না বাড়িয়ে বলল, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার কথা শুনে নূর চোখ মুখ কুঁচকে ফেলল। ভাল লাগে না এই পড়াশোনা। তাও মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে উঠল, জি ভাইয়া, খুব ভালো চলছে। রুদ্র ঠেস দিয়ে বলে উঠল, পড়াশোনা কি গাড়ি নাকি যে চলছে? কয় চাকাওয়ালা গাড়ি এটা? নূর কিছু না বলে চোখ মুখ খিসে রুদ্রের দিকে তাকালো। নূর যতটুকু জানে রুদ্র ভাই প্রচণ্ড রাগী, অ্যারোগেন্ট আর ইগোয়েস্টিক মানুষ। ওনার মতো জেদি তাদের পরিবারে একটাও নেই। সবার থেকে রাগ জেদ ওনার বেশি, আর খুবই গম্ভীর টাইপের মানুষ, আর বাসার সবার চোখের মণি। কিন্তু এখন দেখছে সবই উল্টো। এরই মধ্যে খাবারের ডাক এসে গেল। রুহি রুমের মধ্যে পায়চারি করছে। রুদ্রকে দেখার পর থেকে আর কিছুই ভালো লাগছে না। রুদ্রের হাসি যেন তীরের মতো গিয়ে ওর মনে গেঁথে গেছে। এখন আদিকে ও বিরক্ত লাগছে। রুদ্রকে দেখলে আশেপাশে কি হচ্ছে সব যেন ভুলে যায়। কি জানতো বড় মামার ছোট ছেলে এত কিউট, হ্যান্ডসাম, স্মার্ট। আগে জানলে কোনোদিনও এই আদিকে বিয়ে করতো না। নিজের কাজে নিজেই আফসোস করছে রুহি।
রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে গেল। নূর নিজের রুমে গিয়ে গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলল। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রুদ্র নিজের ব্যালকনিতে বসে আছে চোখ বন্ধ করে, গানটা অনুভব করছে আর ভাবছে মেয়েটার মধ্যে কিছু একটা আছে যার প্রতিটি কাজে রুদ্রকে মুগ্ধ করে। ভোরবেলা নূর ছাদে উঠেছে ব্রাশ করতে করতে। আজ কলেজ যাওয়ার ইচ্ছাটা নেই, ঘুম আসছে না, তাই উঠে গেছে। রাতে খেয়ে এসে ওই যে ফোন রেখেছে আর হাত দেয়নি, সেটাকে ঘরে চার্জ দিয়ে আসলো এখন। ব্রাশ করতে করতে দেখলো পাশের বাসার রাবেয়া আন্টির ছেলেটা কেমন ক্যাবলার মতো তাকিয়ে। নূর সেদিকে না তাকিয়ে নিজের ব্রাশ করার কাজে মন দিল। সকালের মিষ্টি বাতাসে ছাদে ভালোই লাগছে, মনটা ফুরফুরে লাগছে। রাবেয়া আন্টিকে দেখলেই মনে হয় উনি উনার কলিজার ভেতরে ঢুকিয়ে নেবে। এই নূর, এদিকে শুনে যাও। পিছন থেকে তামিম ভাইয়া ডাকলেন তাদের ছাদ থেকে। জি ভাইয়া। ভাইয়া কেন বলো? আমাকে বুকে লাগে। নূর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে উঠল, কেন ভাইয়া, আমার কথা কি শুই যে এদিক দিয়ে ফুটা করে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে? নূরের কথা শুনে তামিম আমতামতা করে বলে উঠল, না মানে তুমি কি করছো? দেখছে না মুখের ভেতর ব্রাশ করে ফ্যানার ফ্যাক্টরি করছি। তামিম এবার নিজের উপরে নিজেই বিরক্ত হয়ে গেল। কেন সেই নূরকে পছন্দ করতে গেল? নূর, একটু সুন্দর করে হতো কথা বলতে পারো। বলে তামিম ছাদ থেকে নেমে গেল। নিচে সবাই একসাথে বসে কিসের যেন কথা বলছে। নূর গিয়ে ওর বাবার পাশের চেয়ারে বসে পড়ল। নূরের আব্বু সাজ্জাদ সাহেব নূরকে বলে উঠল, নূর, তুমি কি আজকে কলেজে যাবে? না আব্বু, ভালো লাগছে না, আজ যাব না। তাহলে তুমি সবার সাথে চলে যেও, কিছু নিজের জন্য দরকার লাগলে নিয়ে এসো, কেমন? আসলে আব্বু, আমার তো কিছু দরকার নেই, আমি এখন যাব না। আমার কিছু দরকার হলে পরে গিয়ে নিয়ে আসবো। রুহি বলে উঠল, এটা কেমন কথা নূর? আমি তোর একটা মাত্র ফুপি মনি মেয়ে, আবার তোর বেস্ট ফ্রেন্ড, আর এখন তো ভাবি আর ননদি হয়ে গেছি। তুই আমার সাথে শপিং করতে না গেলে আমিও যাব না। তুই আমাকে ভালো না বাসলেও আমি তোকে অনেক ভালোবাসি। বলে মুখ কালো করে ফেলল। নূর মনে মনে ভাবছে, মানুষ কতটা ড্রামাবাজ হতে পারে, রুহিকে না দেখলে বুঝতেই পারতো না। নূরের ফুপি মনে বলে উঠল, আরে রুহিমা, নূর তো এমনই বলেছে। নূর তো আমার আর একটা মেয়ে, নূর যাবে না, যাবে কে? তাই না নূর? ফুপি মনি, আমি যাব। 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে বসে সাজগোজ করছে মাহি। আজ প্রথম রুদ্র ভাইয়ার সাথে বের হবে, তাই কাপড় খুঁজতে খুঁজতে পুরো রুম একদম কাপড় দিয়ে শেষ। এখন আবার খুব সুন্দর করে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র, আবির, আদি, নীল নিচে বসে মেয়েদের জন্য অপেক্ষা করছে। আসছি আসছি বলে 2 ঘন্টা ধরে ওদের বসিয়ে রেখেছে। যাক, অবশেষে নূর নেমে আসলো। কালো 3 পিস পরেছে, সাথে হিজাব করা, খুব সুন্দর লাগছে নূরকে। কালো জিনিসে নূরকে একটু বেশি মানায়। আদি বারবার আড় চোখে নূরের দিকে তাকাচ্ছে। নূর কিছু বলবে তখন দেখে মাহি নেমে আসছে। মাহিরের দিকে হাঁ করে সবাই তাকিয়েছে। মাহি নিচে এসে বলল, কিরে, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি প্রথম দেখছো নাকি? মাহির কথা শুনে হাসতে হাসতে আবির ভাই বলে উঠল, না রে মুটকি, তোকে প্রথম দেখিনি, কিন্তু তুই কি কোনো বিয়েতে যাচ্ছিস নাকি? বলে আবার সবাই হাসা শুরু করলো। রুদ্র বিরক্ত হয়ে বলে উঠল, এখন কি আমরা যাব? আমি কিন্তু রুমে চলে যাচ্ছি। দাঁড়ান আর একটু, রুহি তো এখনো আসেনি, আমি দেখে আসি। বলে আদি পা বাড়ালো রুহিকে দেখতে। তখনই উপর থেকে রুহির চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে উপরে গেল। নিচে শুধু মাহি আছে। মাহির মুখে লেগে আছে রহস্যময় হাসি। রুদ্র, আদি, আবির, নীল অবাক হয়ে রুহির দিকে তাকিয়েছে। রুহি নিচে পড়ে আছে, আর এক হাতে কোমর আর এক হাতে পা ধরে ফ্যাস ফ্যাস করে কান্না করেই যাচ্ছে। এতক্ষণে বাসার সবাই এসে রুহির রুমের সামনে ভিড় জমিয়ে ফেলেছে। রুহির আম্মু নিজের মেয়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছেন। কিভাবে কি হলো? সবাই জিজ্ঞাসা করছে কিভাবে পড়লো। রুহি কিছুই বলছে না। তখন মাহি এসে বলল, আহা, সবাই কি শুরু করেছো? নতুন বউ হাঁটতে গিয়ে পড়ে গেছে। ও মাই গড! রুহি, তোর কি হাঁটতে গিয়ে
যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে নাকি? রুহির আম্মু রূপা বেগম বলে উঠল, এসব কি বলছিস মাহি? নূর তো তোদের কাছে থেকেই বড় হলো। ওর কি কখনো এইসব রোগ দেখেছিস? আজ হয়তো হাঁটতে গিয়ে পাবে যে পড়ে গেছে। মাহি বলে উঠল, আসলে কি বলবো ফুপুমণি, আমার একটা বান্ধবী ছিল, ওর একটা রোগ ছিল, কিন্তু দেখে একদমই বোঝাই যেত না। একদিনও আমাদের সাথে হাঁটতে গিয়ে পড়ে গেল। আমরা সবাই ওকে ধরে হসপিটাল নিয়ে গেলাম। ডাক্তার বলে এটা নাকি খুব ভয়ঙ্কর রোগ, বেশি হাঁটা চলা করলে আস্তে আস্তে পা। এতটুকু বলে মুখে হাত দিয়ে দুঃখী দুঃখী মুখ করে মাহি বলল, থাক, আমি আর এই নাম মুখে নিতে চাই না। রূপা বেগম ভয় পেয়ে গেলেন। উনার মেয়ের কি তাহলে এই রোগ হয়েছে? উনি আজকে মেয়েকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। রুহি এতক্ষণ চুপ করে থাকলো, এবার বলে উঠল, আমি মরছি ব্যথায় আর তুমি আছো গল্প নিয়ে আপু, আমাকে উঠাও। রুহি হাত বাড়িয়ে দিল রুদ্রের দিকে। রুদ্র ভড়কে গেল, কারণ এখানে আদি আছে আর রুহির দরকার ছিল নিজের স্বামীর দিকে হাত বাড়িয়ে দেওয়ার। আদিও চুপ করে রুহির মুখের দিকে তাকিয়েছে। আদির চোখ শিকারীর চোখ মুখ দেখলেই মনের হাবভাব আন্দাজ করে নিতে পারে। মাহির রাগ উঠে গেল। নিজের পেয়ারার জামাই সামনে থাকতে রুদ্রের দিকে কেন হাত বাড়ালো? মাহি রেগে রুহির হাত ধরে দিল এক টান। রুহি বসে থেকে দাঁড়িয়ে গেল। আগের থেকে যেন ব্যথাটা আরো কয়েক গুণ বেড়ে গেল। ব্যথায় রুহির চোখ মুখ লাল হয়ে গেছে। দেখো ফুপুমণি, আমি বলেছিলাম না আমার বান্ধবীর কথা, একবার ভেবে দেখো তুমি। ইস, ব্যথা পেয়েছে রুহি ভাবি, 1 মাস বেড রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। রুদ্র এতক্ষণ চুপচাপ মাহির দিকে তাকিয়েছিল। মাহির কথার মধ্যে কেমন যেন রহস্য রহস্য ভাব রয়েছে। আর মাহির কথাগুলো শুনে রুদ্রের মনে হচ্ছে সবগুলো কথাই যেন আগে থেকে গুছিয়ে রাখা। নাহলে এমন সিচুয়েশনে মানুষ কিভাবে এই ধরনের কথা বলতে পারে? আর রুহি এই বা পারল কিভাবে? রুহিকে এনে খাটে বসালো। বেচারি হাঁটতেও পারছে না, পা মনে হয় মচকেছে। রুহি শকুনের চোখে তাকিয়েছে নূরের দিকে। ওর বিশ্বাস ওকে ফালানোর প্ল্যানটা নূরের। রুহি মনে মনে বলে উঠল, আমি যেন আদির সাথে শপিংয়ে যেতে না পারি, তাই তো তুই দরজার সামনে তেল ফেলে রেখেছিলি না? উড়নে যত পারিস উড়ে নে, একবার শুধু পাটা ঠিক হোক, তারপর বুঝবি আমি কি। এতদিন ভালো মানুষই দেখেছিস, এখন দেখবি আমার আসল রূপ। রুহি যখন নিচে পড়ে তখনই ওর মনে হয় ও কিছুর সাথে পিছলে পড়েছে। হাতে নিয়ে দেখে তেল। তখনই ও ভেবে নেয় এটা নূরের কাজ ছাড়া আর কারো কাজ না। নীল বলে উঠল, তা আম্মু, আপু তো মা মুচকে গেছে, আপু তো যেতে পারবে না, আমরা কি যাব? নীলের বড় মামি রুদ্রের আম্মু বলে উঠল, আচ্ছা তোরা চলে যা, রুহি তো যেতে পারবে না। রুহির যা যা লাগবে নূরকে বলে দে, নূর নিয়ে আসবে। শপিং মলে এসে সবাই এটা সেটা দেখে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রুদ্র একটার পর একটা শোপিস টেডি বিয়ার দেখছে, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। মিম আসার সময় বলে দিয়েছে ওর জন্য কিছু না নিলে রুদ্রের সাথে কথাই বলবে না। হঠাৎ রুদ্রের একটা শোপিস দেখে অনেক পছন্দ হয়ে যায়। রুদ্র গিয়ে শোপিসটায় হাত দিলে কেউ একজন শোপিসটার এক পাশে হাত রাখে। রুদ্র ভুরুকুসকে তাকিয়ে বলল, তুমি? হ্যাঁ আমি। দেখতেই তো পারছেন, এভাবে জিজ্ঞেস করার কি আছে? শোপিস থেকে হাত সরাও। প্রথমে আমি ধরেছি এটা। এ আসছে, এটা উনি আগে ধরেছে, এটা আমি আগে দেখেছি, এটা আমার। বলছি না এটা আমি আগে ধরেছি। আমি আগে দেখেছি দূরে থেকে, সো এটা আমার, ছাড়েন বলছি। মাহি বলে উঠল, ছেড়ে দে না নূর, আরো অনেক রকম আছে, দেখ এটার পরে আরো বেশি সুন্দর। না, এটা লাগবে, মানে এটাই লাগবে। একদম না, এটা আমার পছন্দ হয়েছে। তুমি অন্য একটা নিলেই তো হয়। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আবির এতক্ষণ নূর আর রুদ্রের ঝগড়া দেখছিল, এখন কাছে এসে বলল, তোরা এটা নিয়ে এভাবে টানাটানি কেন করছিস? ভেঙে যাবে তো, এটা তো এক বাসায় যাবে, একজন নিলেই তো হয়। মাহি বলে উঠল, নূর, এটা ভেঙে যাবে, রুদ্র ভাইয়াকে দিয়ে দে প্লিজ, বাড়াবাড়ি করিস না। দিব না, দিব না, দিব না, কাউকে ছেড়ে দিতে বল। রুদ্র রেগে বলল, আমিও ছাড়বো না, এটা আমি নিয়েই ছাড়বো। টানাটানির এক পর্যায়ে শোপিসটা দুইজনের হাত থেকেই পড়ে যায়। মাহি মুখে হাত দিয়ে ফেলে। এটা কি করলি? আবির বলে উঠল, এতবার করে বললাম ভেঙে যাবে, শুনলি না আমার কথা, এবার দাম দে। আমি কোনো দাম দিতে পারবো না, উনি ভেঙেছে, দাম উনি দেবে। রুদ্র কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থেকে দাম দিয়ে ওখান থেকে চলে গেল।
এমনটা করার দরকার ছিল? আপু তুইও না, আমি ওটা প্রথম দেখেছি আর উনি এসে নিয়ে যাবে। আর এখন যে কেউ নিতেই পারলি না, উল্টো রুদ্র ভাইয়ের কতগুলো টাকা জরিমানা দেওয়া লাগলো। নূর শুনেও না শোনার মতো অন্যদিকে তাকিয়েছে। আসলে ও নিজেও বুঝতে পারেনি এই সাধারণ একটা জিনিস নিয়ে সে এমনটা কেন করলো। আদি শপিং মলের আসার পর একটা কথাও বলেনি। না, ওর কোনো কিছুতে মন বসছে না। হঠাৎ একটা শাড়ি চোখে পড়লো। মনে হলো শাড়িটা নূরকে খুব মানাবে, কিন্তু নূরকে দিলে তো নূর নেবে না। ফুরফুরে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কেনাকাটা শেষ করে সবাই শপিং মল থেকে বের হয়ে দাঁড়িয়েছে নীলের জন্য। মাহির ফ্রেন্ডরা কল দেওয়ায় মাহির সবাইকে বলে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। নূর দাঁড়িয়েছে আর এদিক সেদিক তাকিয়ে নীলের অপেক্ষা করছে। রুদ্র ভাইয়া, আবির ভাই, আদি ভাই দাঁড়িয়ে কথা বলছে নিজেদের কাজ নিয়ে। আরে নূর, তুই এখানে? নূর চমকে পিছনে ফিরে তাকালো। ইরিন দাঁড়িয়ে আছে, নূরের বেস্ট ফ্রেন্ড ইরিন। নূর কিছু বলবে তার আগে কেউ বলে উঠল, এই হরিণ। ইরিন প্রচণ্ড বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাকালো। এই ছেলেটাকে যদি পারতো ঠাটিয়ে চড় মারত, ওর এত সুন্দর নামটাকে হরিণ বলে ডাকার জন্য। নীল যখনই নূরের বেস্ট ফ্রেন্ড ইরিনকে দেখে তখনই হরিণ বলে খেপায়, আর ইরিনও রেগে ঝগড়া লেগে যায়। নীল মাশাআল্লাহ দেখতে ফর্সা, খুবই কিউট, খুবই ট্যালেন্ট ছেলে। মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হয়েও সে কারো কাছে একটু সম্মান পায় না। আসল কথা হলো সে যখন তখন যার তার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে লেগে যায়। তাই ওকে সম্মান তো দূর, অসম্মান করতেও কেউ দুবার ভাবে না। ইরিন শুনেও না শোনার ভাব করে নূরের সাথে কথা বলা শুরু করলো। নীল ইরিনের সামনে এসে বলল, কানে কালা নাকি তুমি? কতবার ডাকলাম, একবার ফিরে তাকালে না। শুনতে পাইনি ভাইয়া। শুনতে পাও না কি? ইচ্ছে করে জবাব দাওনি। তাতে কি আসে যায় ভাইয়া? আপনি কি কিছু বলবেন? তোমার নাকি বিয়ে ঠিক হয়ে আছে? জি ভাইয়া, বিয়ে ঠিক হয়েছে। ছেলে কি পছন্দ হয়েছে? সেটা আপনি জেনে কি করবেন? বিয়ে ঠিক হলে দাওয়াত পেয়ে যাবেন। আগে তো পছন্দ হোক। ইরিন রেগে নীলকে কিছু না বলে নূরকে বলল যেন বাসায় গিয়ে ফোন দেয়, অনেক কথা জমে আছে বলে হাঁটা শুরু করলো। নীল পিছন থেকে ডেকে বলে উঠল, এই হরিণ, আমি আজকে তোমাকে একটা ছেলের সাথে রিক্সায় দেখেছি। তোমার আম্মুর কাছে কিন্তু বলে দিব। ইরিন পিছনে ফিরে এমনভাবে নীলের দিকে তাকালো যেন চোখ দিয়ে নীলকে শেষ করে ফেলবে। ছোট ছোট চোখে কুচকুচে দুটি মণি, ভাসা ভাসা খয়েরি ঠোঁট, ঠোঁটের নিচে থুতনির পাশে একটা তিল। চাপা গায়ের রঙের মেয়েটাকে দেখতে যেন ভীষণ মায়াবী দেখা যায়। নূর নীলকে বলে উঠল, ভাই, তোর আর ইরিনের মধ্যে এমন সাপে নেওড়া সম্পর্ক কেন? সব সময় মেয়েটাকে রাগিয়ে দিস কেন? নীল বলে উঠল, সেটা তোর মতো গাধি মাথায় ঢুকবে না। এবার চল বাসায় যাওয়া যাক। এই সে আমার সেলিব্রিটি জ্ঞানী ভাই। মাহি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। রাস্তার মাঝখানে মাহির হাত থেকে ক্লাসের একটা নোট পড়ে যায়। মাহি তাড়াতাড়ি নোটটা তোলার সময় সামনে থেকে স্তব্ধ হয়ে যায়। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। ওর যে সামনে থেকে সরে যাওয়া উচিত সেটাই মাথায় থেকে বেরিয়ে যায়। উত্তেজনায় হাত পা ভীষণ কাঁপতে থাকে, সরে যাবে সেটাও পারছে না। দুই হাতে মুখ ঢেকে চোখ বন্ধ করে নেয়। ছিটকে গিয়ে রাস্তার কিনারায় পড়ে মাহি। মাহি চোখ পিটপিট করে চারপাশে তাকালো। হসপিটাল দেখে চমকে উঠল। সে হসপিটালে কেন? সামনে থেকে দেখলো একটা ছেলে বসে আছে, পিছনে আরও দুইটা ছেলে দাঁড়িয়ে কি যেন বলছে। মাহি বলে উঠল, এই এই, আপনারা আমাকে হসপিটালে কেন এনেছেন? এই, আপনাদের আবার আমার কিডনির বিক্রি করে আইফোন কেনার ধান্দা নেই তো? সামনে বসে থাকা ছেলেটা মাহির দিকে এগিয়ে আসলো। এই যে মিস, আপনি ঠিক আছেন তো? নাকি রাস্তার কিনারায় ধাক্কা খেয়ে বাংলা সিনেমার মতো সব ভুলে গেছেন, তাই সব বাংলা সিনেমার নায়িকাদের মতো উল্টাপাল্টা বলছেন? মাহির এবার নিজেই বিয়াক্কেল হয়ে গেল। আসলেই তো। মাহি মনে করার চেষ্টা করছে আসলে ওই সময় হয়েছিলটা কি। হ্যাঁ, আমি তো রাস্তার মাঝখানে ছিলাম। তারপর একটা গাড়ি আমার দিকে আসতেছিল। আমি চোখ বন্ধ করিনি। গাড়িটা আসার আগেই কেউ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর আমি গিয়ে রাস্তার কিনারায় পড়ে যাই। তারপর এখানে কিভাবে আসলাম? ছেলেটি বলে উঠল, আসলে মিস, আমরা 4 বন্ধু ভার্সিটি থেকে বের হয়ে দেখি একটা মেয়ে রাস্তার মাঝখানে বসে আছে আর একটা গাড়ি ওর দিকে আসছে। তখন আমার ফ্রেন্ড গিয়ে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু আপনার মাথা রাস্তার কিনারায় লেগে একটু কেটে যায়
আর আপনি অতিরিক্ত ভয়ে জ্ঞান হারান। মাহি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আপনার কোন বন্ধু? উনি ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে। এতক্ষণ তো এখানেই ছিল, একটু আগে বাইরে গেল, এখনই চলে আসবে। ছেলেটা বলতে বলতে আরেকটা ছেলে কেবিনে ঢুকলো। মাহির, মেয়েটার কি জ্ঞান ফিরেছে? মাহি বুঝলো এতক্ষণ যেই ভাইয়াটার সাথে কথা বলতেছিল ওই ভাইয়াটার নাম মাহিন। জ্ঞান ফিরেছে বলে মাহির দিকে ইশারা করলো। মাহি সামনে তাকিয়ে দেখলো একটা ছেলে দেখতে মাশাল্লাহ। মাহি মনে মনে ভাবছে মাহির দেখা দুইটা ছেলে এত সুন্দর কি করে হয়। একটা রুদ্র ভাই আর দ্বিতীয় এই ছেলে, কত সুন্দর চোখ, মেয়েদের মতো গোলাপি ঠোঁট, কপালের উপর ছড়িয়ে আছে সিল্কি চুল, ডান ভ্রুটার নিচে তিলটা যেন মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দিছে। শ্যামবর্ণ গায়ের রংটায় যেন আরও বেশি মানিয়েছে ছেলেটাকে। মাহিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সামনের ছেলেটা তার বন্ধুকে বলে উঠল, দেখ তো মাহিন, আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে? মাহিন ছেলেটা মুখ টিপে হেসে বলে উঠল, মেবি আজকে বেশি সুন্দর লাগছে। না হলে এতগুলো ছেলে থাকতে তোর দিকেই কেন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মাহিনের কথা শুনে পিছনের ছেলেগুলো হাসাহাসি শুরু করলো। মাহির লজ্জায় কান গরম হয়ে গেছে। মাহি মনে মনে বলছে, আল্লাহ মাটি দুভাগ করো, আমি মুখটা ঢাকবার জন্য একটা জায়গা পাইছি। ছি, কিভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলাম। আমাকে এখন নিশ্চয়ই লুচু মেয়ে ভাবছে। সুন্দর ছেলে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকে, নিশ্চয়ই এসব আমাকে নিয়ে ভাবছে। আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিল এটা ভেবে, ভালো করেছি তাকিয়েছি, ছেলে মানুষ কেন সুন্দর হতে যাবে? সুন্দর হয়েছে বলেই তো তাকিয়েছি। ছেলেটা মাহিকে বলে উঠল, মিস, আপনি ঠিক আছেন? জি, আমি ঠিক আছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। প্লিজ ধন্যবাদ দিবেন না, এটা আমাদের সবারই দায়িত্ব। আর একটা মানুষ বিপদে পড়বে, আরেকজন এগিয়ে আসবে, এটাই তো নিয়ম, তাই না? ছেলেটার ফোন বেজে উঠল। মাহিন ভাইয়াটা আবার বলে উঠল, আপু, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মেহেরিন ইসলাম মাহি। খুব সুন্দর নাম। আমার নাম মাহিন। আর ওরা দুজন ফাহাদ আর রবি। আর আপনাকে যে বাঁচালো তার নাম ফায়াজ। মাহি চোখ ঘুরিয়ে আবার ফায়াজ ছেলেটার দিকে তাকালো। কার সাথে যেন ফোনে কথা বলছে। ফায়াজ মাহিনের সামনে এসে বলল, আমাদের এখনই বের হতে হবে, চল। তারপর মাহির দিকে তাকিয়ে বলল, সাবধানে চলাফেরা করবেন। আজ তো পরিচিত হতে পারলাম না, কোনো একদিন দেখা হলে অবশ্যই পরিচিত হব। আজ আসি, বাসা থেকে কল এসেছে। আপনি কি একা যেতে পারবেন নাকি আপনার বাসায় দিয়ে আসবো? মাহি বলে উঠল, না, সমস্যা নেই, আমি যেতে পারবো। ওকে, আমরা তাহলে আসি, সাবধানে যাবেন। ফায়াজ তার বন্ধুদের নিয়ে চলে যাওয়ার পর মাহিও নিজ বাসার উদ্দেশ্যে বের হলো হসপিটাল থেকে। রাত এখন বেশি না, হলেও রাত 1টার কাটা ছুঁই ছুঁই। ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আকাশের তারা গুনতে ব্যস্ত এক রমণী হঠাৎ তার পাশে কার উপস্থিতি অনুভব করল। পাশে তাকিয়ে দেখে আবির 2টা কফির কাপ হাতে নিয়ে সে রমণীর পাশে দাঁড়িয়েছে। আবির ভাই, তুমি এত রাতে ঘুমোনি এখনো? তুই কি করছিস শুনি? রাত তো একটা ছুঁই ছুঁই, কিন্তু তুই এত রাতে ছাদে কি করছিস? আচ্ছা, তোর কি ভূত পেতনির ভয় নেই? ভাইয়া, ভূত বলতে কিছুই নেই, এগুলো তুমি বিশ্বাস করো? ভূত বলতে কিছু নেই, আর পেতনি তো তুই নিজেই। ভাইয়া, একদম পেতনি বলবা না। আবির একটা কফির মগ নূরের দিকে বাড়িয়ে দিল। তুমি আগে থেকে জানতে আমি ছাদে, তাই না? তেমন কিছু না, রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসা যাক। ছাদে এসে দেখি তুই দাঁড়িয়ে আছিস, তাই ভাবলাম 2 মগ কফির সাথে রাতের আড্ডা দেওয়া যায়। ভালো করেছো। তোর কি মন খারাপ? নূর আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, না। তাহলে গিটার পাশে কেন? নূর কিছু বলল না, কারণ সে জানে তার পাশের মানুষটাকে কিছু বলা লাগে না, এমনিতেই মুখ দেখলে বুঝে যায়। এটাকে পুলিশের পাওয়ার বলে মনে হয়। মুখ দেখে আন্দাজ করে ওরা আসামি ধরে ফেলতে পারে। নূর, একটা গান শুনবি? নূর জানে তার আবির ভাই এখন তার মন ভালো করার মিশনে নেমে যাবে। নূর গিটারটা আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুরু করো। আবির গিটারে টুংটাং শব্দ তুলে গেয়ে উঠল, তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে, ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে, ভালোবাসা নিতে,
সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে, তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ভাইয়া তুমি কি জানো তুমি অনেক সুন্দর গান গাও, পুলিশ না হয়ে সিঙ্গার হলেই পারতে। তোর হিটলার চাচ্ছু সেই সুযোগ দিল কই? আবার চারপাশ নিশ্চুপ হয়ে গেল। আবির বলে উঠল, নূর, আমাদের জীবনে এমন কিছু মানুষ আসবে যারা প্রতিনিয়ত আমাদের ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বারবার ওরা আমাদের দুর্বলতায় আঘাত করার চেষ্টা করবে। ওরা চাইবে আমরা ওদের করা আঘাতে ভেঙে পড়ি, দুর্বল হয়ে পড়ি, আমাদের জীবন জাহান্নামে পরিণত হোক। কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। জীবন যুদ্ধে মানুষ সবসময় জয়ী হয় না, কিছু কিছু সময় হারের মাঝেও জয়ের আনন্দ খুঁজে নিতে হয়। এটা মনে রাখবে, যা হবে বা হচ্ছে সব উপরওয়ালার ইচ্ছায় হচ্ছে। উনি যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। তুমি ভেঙে না পড়ে বারবার নিজেকে করে তোলার চেষ্টা করো, ওরা নিজেরাই একসময় ক্লান্ত হয়ে থেমে যাবে। আর তুমি যদি প্রথমেই হেরে যাও, ভেঙে পড়ো, তাহলে ওরা মাথায় চড়ে বসবে। সবাই যে আমাদের ভালোবাসবে এমন কোনো কথা নেই। কিছু মানুষ তোমাকে হিংসে করবে, ঘৃণা করবে, কখনোই তোমার ভালো চাইবে না। আবার অনেকেই তোমাকে খুব ভালোবাসবে, ভালো রাখার চেষ্টা করবে। কারো বেঁচে থাকার কারণ হয়ে যাবে তুমি। মরীচিকার পিছনে সময় নষ্ট করো না, নিজের লাইফের দিকে ফোকাস করো। নিজেকে এমনভাবে তৈরি করো যে ছেড়ে গেছে সে যেন একসময় তার নিজের কর্মকাণ্ডের জন্য নিজেই আফসোস করে। চোখের দেখা মানুষ সবাই আপন হয় না, সবাই যে তোমাকে ভালোবাসবে এমন কোনো কথা নেই। আমাদের দেখো, পুলিশ কারো কাছে ফেরেস্তার মতো, আবার কারো কাছে দুচোখের বিষ। বলে আবির ভাই হেসে ফেলল। রাতের অন্ধকারে হাসির আওয়াজ যেন চারপাশ রিনঝিন শব্দ করে তুলল। নূর মুগ্ধ হয়ে আবিরের কথাগুলো শুনল, কত সুন্দর করে বুঝিয়ে দিল। আসলে আবির ভাই চমৎকার একজন মানুষ। আবির আবার বলে উঠল, অনেক রাত হয়েছে, রুমে যাও। নূর কিছু বলতে গিয়েও বলল না, পিছনে ফিরে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য মাহির রুমে যাবে। হঠাৎ নূরের কিছু একটা মনে হতেই থেমে গেল। পিছন ফিরে বলে উঠল, আবির ভাই শাড়িটা কি তুমি দিয়েছো? আবির চমকে উঠল, কেউ তো দেখেনি। নূর বুঝলো কিভাবে। আবির বলে উঠল, প্রথম বেতন পেয়েছি, ভাবলাম সবাইকে গিফট দেওয়া যায়, তাই সবার জন্য গিফট কিনে আসার সময় শাড়িটা বেশ পছন্দ হলো। মনে হলো শাড়িটা তোর সাথে খুব মানাবে, তাই নিয়ে আসলাম। নূর এমনিতেই শাড়ি পাগল, শাড়ি খুব পছন্দ। খুশি হয়ে বলে উঠল, আসলে খুব সুন্দর শাড়িটা ভাইয়া। মাহি নিজের রুমে মন খারাপ করে বসে আছে আর ভাবছে শোপিসটা কোথায় পড়তে পারে। হয়তো রাস্তায় পড়ে গেছে ধাক্কা দেওয়ার কারণে। মন খারাপ করে ভাবছে কাল আবার সেই দোকানটায় যাবে, আবার এমন একটা শোপিস কিনে রুদ্র ভাইয়াকে দিবে। একই রকম শোপিস আরেকটা ছিল। রুদ্র রাগ করে চলে যাওয়ার পর মাহির খুব খারাপ লাগে। দোকানদারকে জিজ্ঞেস করে আর এমন শোপিস আছে কিনা। দোকানদার বলে আরও একটা আছে। তারপরে মাহি ওটা কিনে নেয়। উদ্দেশ্য বাড়িতে এসে রুদ্র ভাইকে এটা দিয়ে চমকে দেবে, কিন্তু বাসায় এসে দেখে ব্যাগে শোপিস নেই। বাসায় আসার পর মাহিকে দেখে আনিতা বেগম আঁতকে ওঠেন। মাহিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেন কি হয়েছে। মাহি সব খুলে বলল। ওর আম্মু ছেলেগুলোর জন্য অনেক দোয়া করেন, আজ ওদের জন্য উনি নিজের মেয়েকে ফিরে পেয়েছেন, নাহলে আজ কি হতো ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠল ওনার। নূর এসে মাহির দরজায় টোকা দিল। মাহি দরজা খুলে দেখে নূর দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। আপু কি হয়েছে বলতো, কোন ছেলের কথা বলতেছিল আম্মু? দেখতে কেমন? নূর আর মাহি শুয়ে আছে। নূর কাজ খুব প্রাণোচ্ছল মনে হচ্ছে, ঠিক আগের মতো। এই কয়দিন যেন জীবিত থেকেও মৃত ছিল। আজ একদম আগের নূর ফিরে এসেছে মাহির মনে হচ্ছে। নূর বলে উঠল, আপু বললে না তো ছেলেটা দেখতে কেমন, তোমার সাথে কেমন মানাবে? মাহি চমকে নূরের দিকে তাকালো, চোখ ছোট ছোট করে বলে উঠল, আমার সাথে মানাবে মানে বুঝলাম না। আরে আগে বলো দেখতে কেমন। 4 জন ছিল। নূর অবাক হয়ে বলে উঠল, 4 জন কি একসাথে এসে তোমাকে চিলের মতো ধাবা মেরে নিয়ে ওড়াল দিয়েছিল? মাহি নূরের কথা শুনে রেগে বলে উঠল, এসব কি ধরনের কথা নূর? 4 জন কেন আসবে? একজন এসেছিল। ওয়াও, সিনেমাটিক। গল্পে, মুভিতে, উপন্যাসে এমন দেখেছি, নায়ক নায়িকাকে বাঁচায়, তারপর তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যায়। নূর, গল্পে উপন্যাসে কত কিছুই হয়। গল্প তো গল্পই, বাস্তব আর গল্প একটা, বুঝলি? কেন এক নয় কেন শুনি? মানুষের জীবনী দিয়েই তো গল্প লেখা হচ্ছে।
মাহি কিছু বলল না। নূরের সাথে কথা বলা মানে নিজের ইচ্ছায় পাগল হওয়া। যত আজগুবি চিন্তাভাবনা সব ওর মাথায় আসে। এতদিন ভালো ছিল, এখন আবার আগের মতো মানুষকে পাগল বানানোর মিশনে নেমে গেছে। নূর আবার বলে উঠল, এই আপু, এই শোনো না। বল শুনছি। ছেলেটার নাম কি? ফায়াজ। নূর শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। বাহ, কত সুন্দর নাম। দেখতে কেমন? সুন্দর। আর একটা কথাও না, চুপচুপ ঘুমা। আর একটা কথা বলে রুম থেকে বের করে দিব। বালিশ তো একটা। তোর রুম থেকে আরেকটা নিয়ে আয়। নূর বের হলো, উদ্দেশ্য নিজের রুম থেকে বালিশ নিয়ে আসবে। নিজের রুমের কাছে আসতেই বিদ্যুৎ গতিতে কেউ একজন নূরকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। নূর ব্যথায় আহ বলে আর্তনাদ করে উঠল। তাতে সামনের লোকটির কোনো হেলদোল নেই। সেটার আগে হিতাহিত জ্ঞান শূন্য। লোকটি নূরের এতটাই কাছে, একে অপরের বুকের ধুকধুক আওয়াজ শুনতে পারছে। নূর মাথা তুলে লোকটির মুখের দিকে তাকালো। হ্যাঁ, যা আন্দাজ করেছিল তাই। এই পুরুষের গায়ের ঘ্রাণ যে তার বড্ড চেনা। আগে সে সবসময় বলতো, আদি ভাই, তুমি সবসময় কি পারফিউম দাও? ঘ্রাণটা শুনলে না নিজেকে কেমন যেন মাতাল মাতাল মনে হয়। এত মিষ্টি ঘ্রাণ কাছে টানে। কিন্তু আজ আদির এত কাছে থেকেও তার কোনো অনুভূতি কাজ করছে না। আর ওর আগে শরীর রিরি করে উঠল। শরীরে মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আদির ছোঁয়ায় নূরের এমন মনে হচ্ছে। নূর রেগে কিছু বলতে যাবে, তার আগে আদি দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাহ, ভালোই তো দেখছি। এক ভাই হাত ছাড়া হতে না হতে আরেক ভাইকে হাত করে নিয়েছো। আগে নাটক কেন করেছিলে আমাকে ছাড়বে না বলে? আমাকে ভালোবাসো, এই কদিনে ভালোবাসা উড়ে গেল, আমার থেকে আমার ভাইয়ের উপর চলে গেল। আসলে তোমাদের মতো মেয়েরা এমনি হয়, লো ক্লাস মেন্টালিটির মেয়ে তোমরা। ঠাস গালে হাত দিয়ে সাপের মতো রাগে ফুসফুস করছে আদি। নূর রাগে আদি গালে থাপ্পড় বসায়, তারপর আদির মতো দাঁতে দাঁত চেপে বলে, আপনি কি জানেন আপনি মানসিকভাবে অসুস্থ? একটা সুস্থ মানুষ কখনো এমন বিহেভিয়ার করতে পারে না। আমি কি করব না করব আমার ব্যাপার। আপনি নাক গলাতে আসবেন না। আপনি নিজে কি একবার ভেবে দেখেছেন? আপনি একটা ধোঁকাবাজ, বেঈমান, স্বার্থপর কাপুরুষ, যে কিনা প্রেমিকা রেখে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। একবার কি তখন আমার কথা ভেবেছিলেন? আপনাদের মতো ছেলেদের মুখে থুথু মারি। দ্বিতীয়বার আমার গায়ে হাত দেওয়ার মতো ভুল করলে আমিও ভুলে যাব আপনি আমার ভাই। হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। অন্যের পিছু নেয়া ছেড়ে নিজের বউয়ের যত্ন নিন, কাজে লাগবে। নূরের কথা শুনে আদির মনে হয় বুকের ভেতর কেউ হাতুড়ি দিয়ে মারছে। নিজের অজান্তেই গাল বেয়ে গড়িয়ে পড়লে এক ফোঁটা পানি। মুখে আর কিছুই বলল না। ও জানে নূর এখন খুব রেগে আছে, ওর কোনো কথাই শুনবে না। শুধু ফ্যালফ্যাল করে গালে হাত দিয়ে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। আড়াল থেকে কেউ একজন পুরো ঘটনার বন্দি করে নিল নিজের চোখের ক্যামেরায়। রুহিকে রুম থেকে বের হতে দিচ্ছে না রূপা বেগম। ওনার এক কথা, মাহির কথা মতো কয়েকদিন বেড রেস্ট করতে হবে। সে তো আর অপরিচিত কারো বাড়িতে বউ হয়ে আসেনি, নিজের মামুর বাড়িতে এসেছে। আগে সুস্থ হোক, তারপর সংসারের দিকে নজর দিবে। রুহিও বাধ্য মেয়ের মতো সবার কথা শুনছে। সবারই কাছে নিজেকে ভালো প্রমাণ করতে হবে। আর যার জন্য আজ ওর পায়ের এই হাল ওকে ছাড়বে না। রুহি শুধু মনে মনে বলে, নূর, শুধু একবার সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করে নেই, তারপর তোকে কিভাবে এই বাড়ি ছাড়া করতে হয়। বলেই বাঁকা হাসলো। ওর মাথায় চলছে অন্য প্ল্যান। সকালে ঘুম থেকে উঠে দুই বোন নামাজ পড়ে, আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে যখন উঠল, ঘড়ির দিকে তাকিয়ে দুই বোনের চোখ চড়ক গাছ। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। নূর গিয়ে রান্নাঘরে উকি দিল। ওর বড় আম্মু নূরকে দেখে বলে উঠল, কি রে, কিছু লাগবে? না। আমাকে একটা কাজ করে দে তো। কি কাজ? এই ধর, কফিটা রুদ্রকে দিয়ে আয়, আমার এখানে অনেক কাজ, আমি যেতে পারবো না। নূর বিরক্তিতে কপাল চাপড়ালো। কে বলেছিল রান্নাঘরে উকি মারতে? এখন এই জমের রুমে যেতে হবে। রুদ্রকে দেখলেই নূরের কেমন যেন শ্বাস আটকে আসে। মনে হয় যেন সে শ্বাসকষ্টের রোগী। রুদ্রের রুমের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আসবো ভাইয়া? রুদ্রের আজ হসপিটালে প্রথম দিন। রেডি হচ্ছিল, নূরের আওয়াজ শুনে দরজার দিকে তাকিয়ে বলল, আসো। গম্ভীর কণ্ঠে বলে উঠল রুদ্র। নূর বিরক্ত হলো, খুবই বিরক্ত। এই গম্ভীর টাইপের লোকটাকে দেখলেই ওর বিরক্ত লাগে। রুমের ভেতর গিয়ে আবার রুমটার চারপাশে চোখ বোলালো নূর। এই রুমটা ওর খুব ভালো লাগে, শুধু রুমের মালিকটাকেই ভালো লাগে না। এমন গম্ভীর টাইপের লোক ওর পছন্দ না।
রুদ্র এবার সরাসরি নূরের দিকে তাকালো। নূর সাথে সাথে চোখ সরিয়ে নিল। নূর আর চোখে আবার রুদ্রের দিকে তাকালো। নূরের চাহনি রুদ্রের বুক কেঁপে উঠল। এটা যেন তাকানো না, ধারালো তীর ছুঁড়ে মারল রুদ্রের বুকে। মেয়েটার চাহনি মারাত্মক। নূর মিনমিন সুরে বলে উঠল, কোথায় রাখবো? টি টেবিলের উপর রেখে দাও। নূর রাখতে গিয়ে হাত লেগে কিছুটা কফি হাতে পড়ে গেল। নূর মনে মনে ভাবছে, যা বাবা, আস্তে আস্তে কফি তো ঠান্ডা হয়ে গেছে, এখন মানে কেটে পড়ি। কফি রেখে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই গম্ভীর কণ্ঠ রুদ্র বলে উঠল, এই মেয়ে দাঁড়াও। নূর ভুরুকুসকে পিছনে ফিরল। বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে করেন কেন? আমার একটা সুন্দর নাম আছে। রুদ্র বলে উঠল, ও আচ্ছা, তোমার সুন্দর একটা নাম আছে? আবার থুতনিতে হাতে দিয়ে গভীর কিছু ভাবার মতো সিরিয়াস মুখ করে বলল, তা নামটা যেন কি? নূর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? তুমি কি আমার বেআইন লাগো যে মশকরা করব? না, আমি তো আপনার ছোট বোন লাগি। সাথে সাথে রুদ্রের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। তারপর বলে উঠল, আমার বোন আছে, অন্য কাউকে বোন ভাবতে যাব কেন? আরে আজব তো, আপনি ভাবলেই কি আর না ভাবলেই কি, আপনি তো আমার ভাই আদি, আবির জিসান ভাইয়ার মতো। আপনি আমাদের ভাই। রুদ্র বলে উঠল, তুমি এখন যাও, আর কখনো আমার রুমের ধারে কাছেও আসবে না। নূরের অপমানের রাগে শরীরে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। দপদপ পায়ের আওয়াজ তুলে রুম থেকে যাওয়ার সময় টেবিলের কোনায় বাড়ি খেয়ে পড়ে যেতে নিলে রুদ্র এসে নূরকে দুহাতে আগলে নেয়। নূর যখন বুঝতে পারে রুদ্র তাকে ধরে আসে, বিদ্যুৎ ঝটকায় সে রুদ্রের কাছ থেকে সরে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র অবাক হয়ে নূরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, তা না, কিছু না বলেই বেরিয়ে গেল বেয়াদব মেয়ে। নূর কলেজের উদ্দেশ্যে বের হবে তখনই মিম এসে বলল, আপু, আমাকে তোমার সাথে নাও, আমাকে নামিয়ে দিয়ে তুমি কলেজে চলে যেও। আমি পারবো না, মাহি আপুকে বল, আপু তোর স্কুলের সামনে দিয়ে ইউনিভার্সিটিতে যাবে। বলে নূর বেরিয়ে গেল। কলেজের সামনে এসে নূর হা করে সামনে তাকিয়েছে, কারণ সামনে ইরিন আর নীলের ঝগড়া লেগে আছে। দেখে মনে হচ্ছে এখন ওদের না থামালে মারামারি শুরু করবে। নূর ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এবার ঝগড়া কেন করছো? দেখ নূর, তোর এই বেয়াদব ভাইকে সাবধান করে দে, আমাকে যেন হরিণ না ডাকে। নীল, তুই ওকে হরিণ আবার কেন রেখেছিস? রাস্তাঘাটে তো একটু সম্মান দি, আমি তোর গুনে গুনে 1 বছরে বড়। এ আসছে আমার বড় হইতে। এরিন, চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি কলেজের ভেতর যাইবি? ইরিন আগুন চোখে নীলের দিকে তাকিয়ে কলেজের দিকে চলে গেল। নূর আর ইরিন কথা বলতে বলতে সামনে এগোচ্ছে। হঠাৎ পিছন থেকে নীল ডেকে উঠল, এই হরিণ। ইরিনের মন চাচ্ছে ফিরে গিয়ে নীলের কিউট কিউট গালে 4টা থাপ্পড় দিয়ে আসতে। কলেজের ভেতরে ঢুকতে নূরের ওড়না ধরে কেউ একজন টান দেয়। নূর পিছনে ফিরল। কে তার ওড়না ধরলো দেখার জন্য। তাকে দেখে 2টা ছেলে, একটা ওর ওড়না ধরে আছে আর একটা খুব বাজে দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছে। ওড়নাটা ছাড়ুন। একটা ছেলে বলে উঠল, আহ বেবি কুল, এত রেগে যাচ্ছ কেন? পাশ থেকে ইরিন বলে উঠল, রাগ করবে না তো কি করবে, আপনি ওর ওনা ধরছেন কেন? ছাড়েন বলছি। দ্বিতীয় ছেলেটা বলে উঠল, যদি না ছাড়ি কি করবে? এবার নূর বলে উঠল, ভালোই বলছি, ওড়নাটা ছাড়ুন, না হলে এমন হাল করবো না নিজের নাম নিজে ভুলে যাবেন। প্রথম ছেলেটা বলে উঠল, ওহ মাগো, আমি তো ভয় পেয়ে গেছি। এই কেউ আমাকে ধর, আমি এই কিউট বেবিটার রূপের ভয় কাঁপছি। রাগলে কি কিউট লাগে। শোনো বেবি, আমি হলাম এই কলেজের ভিপির ভাই, আমাকে ভয় দেখাতে এসো না। বলে নূরের মুখের উপরে সে ফু দিল। তখনই ঠাস করে একটা চড় মারল ওই ছেলের গালে। ছেলেটা অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে নূরের দিকে। চারপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকেই তাকিয়েছে। রাগে সারা শরীর কাঁপছে ছেলেটার। এই ছেলেকে চিনে না এমন কেউ নেই। এই ছেলে কলেজের সব মেয়েদের বিরক্ত করে, অতিষ্ঠ করে তোলে, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কারণ প্রথম সে ভিপির ভাই আর দ্বিতীয় সে অনেক বড় মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িত বলে। তুই যেই হোস না কেন, আমার কিচ্ছু যায় আসে না। দ্বিতীয়বার এই একই ভুল করলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। দ্বিতীয় ছেলেটা রেগে বলে উঠল, তোর এত বড় সাহস, তুই জানিস কার গায়ে হাত তুলেছিস?
আমাদের ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? বলেই ওড়না ধরে সম্পূর্ণ টান দিবে তার আগে নূর ছেলেটার নাক বরাবর একটা ঘুষি দিল। সাথে সাথে ছেলেটা নাকে হাত দিয়ে দেখে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সে অবাক হয়ে সামনের মেয়েটির দিকে তাকালো। একটা মেয়ের ঘুষিতে এত শক্তি থাকে যে রক্ত চলে এসেছে। নূর ছেলেটার সামনে এসে নিজের চুলগুলো খুলে দিল। সাথে সাথে চুলগুলো সারা পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। কিছু চুল সামনে এনে ওড়নার মতো গায়ে জড়িয়ে নিল। তারপর ওড়নাটা খুলে নিয়ে ছেলেটার শরীরে পরিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, খুব সুন্দর লাগছে। তারপর আবার বলে উঠল, বুঝলাম না একটা ওড়না নিয়ে কেন দুজন টানাটানি করছেন। আগে বললে বাসা থেকে 2টা এনে দিতাম। আপনাদের ওড়না লাগবে বললেই পারতেন। নূরের কথাগুলো বলার ভঙ্গি দেখে ইরিন শব্দ করে হেসে দিল। প্রথম ছেলেটা রেগে নূরের দিকে আবার তেড়েসতে নিলে ইরিন পা বাড়িয়ে দেয়। ছেলেটা পায়ের সাথে ওষ্ঠা খেয়ে গিয়ে নূরের পায়ের কাছে পড়ে। দ্বিতীয় ছেলেটা আসলে নূর তাকে মারতে শুরু করে। প্রথম ছেলেটা আসলে ইরিন আবার ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা ইরিনের দিকে আসতে নিলে ইরিন পা দিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটার অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা শুয়ে ব্যথায় গোঙানো শুরু করে। আশেপাশের সব মানুষরা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। দুই মেয়ের হাতে এদের এভাবে মার খেতে দেখে কিছু ছেলে মেয়ে ভিডিও করছে। এই তো বেশি সময় লাগবে না, এটা নেটে ছেড়ে দেওয়া হবে। ক্যাপশনে হয়তো নানা ধরনের কথা লেখা হবে। ছেলে দুটো ছাড়া পেয়ে পা খুঁটিয়ে খুঁটিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে স্পষ্টভাবে নূরের আর ইরিনের দিকে আঙুল দেখিয়ে বলে যায়, আমি আবার আসব, তোদের এমন অবস্থা করব, রাস্তার কুকুরও তোদের দিকে তাকাতে ভয় পাবে। মাহি ক্যান্টিনে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে। আদিবা গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই সর, একদম ধরবি না তুই আমাকে। আদিবাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে। কেন জানস, কি হয়েছে? তুমি রেগে আছো কেন? ন্যাকা সাজবি না একদম। জানোস না কি হয়েছে? না বললে জানবো কিভাবে? আগে বলো। ফোন কই? কয়টা কল দিছি আমি? আদিবা মাথা নিচু করে আছে। মাহি আবার বলল, কি হয়েছে? এভাবে মাথা নিচু করে আছিস কেন? দেখি আমার দিকে তাকা। আদিবা মাহির দিকে তাকাতেই মাহির বুক কেঁপে উঠল। মাহি উত্তেজিত হয়ে বলে উঠল, এ কি, তোর গালে কিসের দাগ? আদিবা হাসার চেষ্টা করে বলে উঠল, আরে এ কিছু না, গালে হাত থেকে ঘুমিয়ে গিয়েছিলাম তাই দাগ পড়ে গেছে। আবার তুই মিথ্যে বলছিস আমার সাথে। ওই ডাইনি মহিলা না, ওই ডাইনি মহিলা আবারও তোর গায়ে হাত তুলেছে। কত বড় সাহস! আমি ওই মহিলার হাত ভেঙে দিব। আমি এতবার ওয়ার্নিং দেওয়ার পরও কিভাবে হাত তুললো আবার? আমি খুন করব এই মহিলাকে। জেলের ভাত যদি না খাইয়েছি, আমার নামও মাহিনা। আদিবা কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে বলল, আন্টি, আঙ্কেল কেমন আছে? মাহির আগে কটমট করে তাকিয়ে বলে উঠল, সব সময় কথা এড়িয়ে যাস কেন? আর এখন চল। কোথায়? থানায়। তুই পাগল হচ্ছিস? আমাকে দেখে কি পাগল মনে হয়? তাহলে থানায় কেন? আবির ভাইয়ার কাছে যাব। মেজো আম্মুর ভাইয়ার জন্য খাবার দিয়ে দিছে, দিয়ে আসবো। থানা তো বেশি দূর না, এখান থেকে 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। মাহি খেয়াল করলো আদিবার চোখগুলো খুশিতে চিকচিক করে উঠল। আচ্ছা চল। ভাইকে প্রপোজ করছিস কবে? আদিবা মাহির কথা শুনে থতমত খেয়ে গেল। মানে? দেখ, লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি 3 বছর ধরে তুই আবির ভাইকে ভালোবাসিস। তাহলে ভাইকে বলতে সমস্যা কোথায়? আহা চান্স, তুমি যে কিভাবে আমার মনের কথা বুঝে যাও। এভাবে মনের কথা মনে ঝুলিয়ে রাখলে একদিন ভাই উড়াল দেবে, তারপর আর হাজার খুঁজেও পাবি না। কোথায় যাবে উনি? গাথি। তোর জন্য কি ভাই সারা জীবন বসে বসে আধবুড়ো হবে? তাও ঠিক, কিন্তু এতিমরা কাউকে ভালোবাসলে তা প্রকাশ করা নিষেধ। রুদ্র হসপিটালে আজকে নতুন জয়েন করেছে। প্রথম দিন বলে বেশি কাজের চাপ নেই। নিজের কেবিনে বসে আছে। ফোন বেজে উঠল। হ্যালো। ওই শালা, কই তুই? আমি আমার কোন বোন বিয়ে দিছি তোর কাছে যে আমি তোর শালা? কই তুই আগে বল। আজকে হসপিটালে প্রথম দিন, নিজের কেবিনে বসে আছি। দোস্ত, আমারও আজকে কলেজে প্রথম দিন। প্রথম দিনে কি হয়েছে জানিস? না বললে জানবো কিভাবে? দোস্ত, আমি যখন কলেজে গাড়ি নিয়ে ঢুকবো তখন দেখলাম গেটে মানুষের ভিড়। তাই কৌতূহলের বসে নেমে সামনে গেলাম। গিয়ে যা দেখলাম, মেয়ে তো না, পুরাই আগুন। ফায়াজ, তোর আর এই লুচ্চা নজর ঠিক হলো না।
কলেজের টিচার হইছস ভালো কথা, সব মেয়েদের নিজের মেয়ের মতো দেখবি। দেখ, আমাকে একদম লুচ্চা বলবি না। তোর মতো নিরামিষ হয়ে থাকবো নাকি? আগে যখন বাসাটি দিয়ে ঢুকতাম, কত মেয়ে প্রেম নয় নজরে তাকিয়ে থাকতো, কত প্রপোজাল পেয়েছে, আর তুই আমাকে এভাবে বলতে পারলি? এটা আশা করিনি আমি। আর সব মেয়েদের নিজের মেয়েদের নজরে দেখবো মানে? শালা, এখনো বিয়েটাই করলাম না, আর তুই হাজার হাজার মেয়েদের বাবা বানিয়ে দিলি। তোকে বলাটাই ভুল হয়েছে। আচ্ছা কি হয়েছে বল এবার। থাক, বলবো না। এইসব ন্যাকামি মেয়েদের সাথে করিস, আমি মেয়ে না যে তোর রাগ ভাঙাবো। এখন বল। প্রতি কথায় কথায় মেয়েদের মতো খোটা দেশ কেন? তুই কি জেলাস নাকি? আমার এত এত গার্লফ্রেন্ড, তোর একটাও নেই বলে। এই রুদ্র কারো প্রতি জেলাস হয় না। আমার এক ইশারায় কত মেয়ে বউ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, আর তুই গার্লফ্রেন্ড নিয়ে ভাবনিস। রুদ্র, ক্লাসের টাইম হয়ে গেছে। আজ সন্ধ্যায় চাচার দোকানের সামনে দেখা করিস। ক্লাস শুরু হওয়ার কিছু সময় আগেই ক্লাসে প্রিন্সিপাল স্যারের আগমন। সবাই একসাথে উঠে স্যারকে সালাম দিল। স্যার সালামের উত্তর দিয়ে বলে উঠল, প্লিজ সিট ডাউন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো জানো আজকে তোমাদের নতুন ইংরাজি টিচার আসবে। উনি হলো ফায়াজ আহমেদ, তোমাদের নতুন ইংরেজি টিচার। নূর নাম শুনে চমকে দরজার দিকে তাকালো, তারপর আবার নিজে নিজেই বলল, ধর, আমি তো আর মুখ দেখিনি, নাম শুনেই চিনব কিভাবে? আইডিয়া, মোবাইল আছে কিসের জন্য? একটা তো পিক তোলাই যায়, বাসায় গিয়ে আপুকে দেখাবো। আহা নূর, তুই তো দেখি দিন দিন চালাক হয়ে যাচ্ছিস। বলে নিজের প্রশংসা নিজেই করা শুরু করলো। ইরিন নূরকে ধাক্কা মেরে বলল, সামনে তাকা। নূর সামনে থেকে দেখে স্যুট বুট পরে এক দর্শন পুরুষ এগিয়ে আসছে। দোস্ত রে, আমি তো ক্রাশ খেয়ে ফেলেছি। স্যার না যেন মাকাল ফল। চুপ থাক, আমার রুদ্র ভাইয়াকে দেখলে তো তুই শুধু ক্রাশ না, এর ওপরে কিছু থাকলে সেটা খাবি। তাই তো, একদিনও বাসায় নিস নাই। এবার বুঝলাম তুই আসলেই কিপটা। তুই কি জানোস না, বান্ধবীর সুদর্শন ভাই মানেই জামাই। আর তুই এতদিন সেই জামাই থেকেই আমাকে দূরে রাখছস। তোর এই শাকচুন্নি মার্কা চেহারার যেন নজর আমার ভাইয়ের ওপর না পড়ে, তাই নেইনি। এভাবে বলতে পারলি তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি শত্রু ফ্রেন্ড? ফার্স্ট ক্লাসে এসে সবার সাথে পরিচিত হয়ে গেছে, প্রিন্সিপাল স্যারও চলে গেছে, কিন্তু এদিকে আমাদের মেধাবী দুই ছাত্রীর সেই দিকে কোনো খেয়ালই নেই। ওরা আছে ভাই নিয়ে ঝগড়ায়। হঠাৎ একটা ডাকে ওরা চুপ হয়ে গেল। ফায়াজ সামনে থেকে ওদেরকে দাঁড়াতে বলল। ভয়ে ভয়ে দুজন দাঁড়িয়ে গেল। আপনাদের যদি ক্লাস ভালো না লাগে, ক্লাস থেকে বের হয়ে যান। সরি স্যার, আর এমন হবে না। আজ প্রথম দিন, বেশি কিছু বলবো না, পরবর্তীতে খেয়াল রাখবেন। বসেন। বাপরে বাপ, যা ভাবছিলাম তুই ওই ছেলে হইলে নিজের বোনের সাথে বিয়ে দিমু, কিন্তু এখন মত পাল্টাই ফেললাম, জীবনেও তোর কাছে বোন দিয়ে দিমু না। ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিল মাহি। কিছু দূর আসতেই রিক্সা আর চলে না। জিজ্ঞেস করতে রিক্সাওয়ালা বলল, আফা, আপনি বাকিটা হাইটা চলে যান, আমার রিক্সা মেকানিকের কাছে নিতে হইব। মাহি রিক্সার ভাড়া মিটিয়ে হাঁটা ধরল। কিছু দূরে আসতেই পিচ্ছিল খেয়ে কাদার মধ্যে পড়ল। মাহি ভেবেছিল সিনেমার হিরোদের মতো না হলেও ভিলেনের মতো কেউ এসে ওকে ধরবে, কিন্তু না, কেউ এসে ধরল না। কিন্তু পিছন থেকে ঠিকই হাসির শব্দ পাচ্ছে। পিছনে ফিরল হাসি দেওয়া গাধা মানুষটিকে দেখতে, যে কিনা একটা মেয়ে পড়ে গেছে, সাহায্য না করে বোকাদের মতো হাসছে। পিছনে ফিরে দেখে কালকের সেই ছেলেটা। মাহি কালকের উপকারের জন্য কৃতজ্ঞ থাকলেও এখন এই পড়ে যাওয়া নিয়ে হাসার কারণে ফায়ার ছেলেটির উপর খুব রেগে যায়। কিছু বলতে যাবে তার আগেই ছেলেটি বলে উঠল, এই যে মিস, আপনার কি যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে নাকি? কাল গাড়ির সামনে, আজ আবার কাদার উপর। বলে আবার হাসা শুরু করলো। আপনি তো বললেন একটা মানুষের বিপদে যদি আরেকটা মানুষ এগিয়ে নিয়ে আসে, সে কেমন মানুষ? আর আজকে আপনি নিজেই একটা অসহায় মেয়ের বিপদ দেখে সাহায্য না করে হাসছেন। ফায়াজ হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে আসুন। মাহি ফায়াজের হাত ধরে ওঠার পরিবর্তে হাত ধরে উল্টো টান দিয়ে কাদায় ফেলে দিল আর নিজে উঠে গেল। এবার কেমন লাগছে? হাসেন, বেশি করে হাসেন। কি হলো বুঝতে ফায়াজের একটু সময় লাগলো। মাহি এত দ্রুত কাজটা করলো যে ফায়াজ ব্যাককেলে হয়ে গেল। যখন বুঝলো তখন খুব রেগে গেল। সে তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আর মেয়েটা কিনা তাকেই ফেলে দিল। বেয়াদব মেয়ে।
টিপ টিপ বৃষ্টি ঝরছে অবিরত। সন্ধে নামার ঠিক আগ মুহূর্তে ফকফকা আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। এখন বৃষ্টি থেমে গেছে, তবে শাঁ করে বাতাস বইছে। এখনো বেশ মেঘলা, আবার বৃষ্টি আসতে পারে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছে নূর, মেঘলা আকাশের মতো। তার মনেও আজ মেঘ জমেছে। আকাশের দিকে তাকিয়ে ভাবছে, ভালোবাসা বুঝি এমন, যখন আসে একদম টের পাওয়া যায় না, আর যখন চলে যায় মনটা ভেঙে ক্ষত বিক্ষত করে জানান দিয়ে যায়। ছলনাময় পুরুষরা মনে ভালোবাসার রং লাগাতে সময় লাগে না, আবার তেমনি মন ভেঙে চুরমার করতেও সময় লাগে না। যেদিন প্রথম আদি নূরের দিকে প্রেমিকের নজরে তাকিয়েছিল, সেদিন নূরের কিশোরী মনে এক আকাশ খুশির ঝড় তুলেছিল। আসলে সহজে পেয়ে যাওয়া জিনিসের মূল্য থাকে না। নূর অনুভব করলো ওর পাশে কারো উপস্থিতি। তাকিয়ে রুদ্রকে দেখে অবাক হয়ে গেল। আপনি? আমি? এই অবেলায় তুমি এখানে কি করছো? আকাশ দেখি। আকাশে দেখার মতো তো আমি কিছু দেখছি না। এই যে দুপুরের দিকেও আকাশ কত ফকফকে পরিষ্কার ছিল, বিকেলের দিকে সেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝরঝর করে বৃষ্টির স্রোত নামলো। এখন আবার সবকিছু শান্ত। মানুষের মন আর আকাশের মধ্যে কোনো পার্থক্য নেই। কখন কার মন পাল্টে যাবে কেউ বলতে পারে না। তাই ভাবছি, মানুষ বলতেই পরিবর্তনশীল, আর আকাশ তার তো কাজই ক্ষণে ক্ষণে নিজের রূপ পাল্টানো। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? মাহি নিজের রুমে শুয়ে আছে আর বিকেলের কথা মনে করে খিলখিল করে হেসে উঠছে। ছেলেটা আসলেই পাগল, বোকাও বটে। ফায়াজ পড়ে গিয়ে রাগি চোখে মাহির দিকে তাকিয়ে থাকে। তখনই মাথার উপর দিয়ে একটা কাক কা কা করে উড়ে যাওয়ার সময় হাগু করে দেয়। ঠিক সেই সময় ফায়াজও উপরের দিকে তাকায়, আর হাগু এসে পড়ে ফায়াজের কপালে। বেচারা ফায়াজ তো ভ্যাবাচাকা খেয়ে যায়। আসলে ওর সাথে হচ্ছেটা কি? এদিকে মাহি হাসতে হাসতে রাস্তার কিনারায় বসে পড়ে। ওকে দেখেই বুঝে যাচ্ছে সেই লেভেলের বিনোদন পেয়েছে। ফায়াজের মন চাচ্ছে নিজের গালে নিজেই দুটো থাপ্পড় বসাতে। কেন এই বেয়াদব মেয়েটাকে দেখে গাড়ি থেকে নেমে এসেছিল। হঠাৎ ফায়াজের চোখ আটকে গেল মাহির মুখের মধ্যে। মেয়েটা হাসলে গালের মাঝখানে গর্ত হয়ে যায়, তখন খুব কিউট লাগে দেখতে। এই যে খিলখিল করে হাসছে, প্রতিটি হাসির শব্দ ফায়াজের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। কিন্তু বেশিক্ষণ আর সেই মুগ্ধতা থাকলো না। ফায়াজ চারপাশে তাকিয়ে দেখলো রাস্তা দিয়ে কিছু লোক আসা যাওয়া করছে। তারা কি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। ফায়াজ নিজের দিকে তাকিয়ে ভাবলো, ফাহাস বাহ, ফাহাস বাহ, আজকে তোকে একটা মেয়ে সার্কাসের জোকার বানিয়ে দিল। দেখ রাস্তা দিয়ে যারা তাকিয়ে যাচ্ছে, কি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে, যেন আমি মানুষ না, এলিয়ান নেমে এসেছি। এখন আমাকে কেউ দেখলে নিশ্চয়ই টিচার না, টোকায় ভাববে। এই যে আপনি কি আজ এখানেই থাকবেন বলে মনস্থির করে নিয়েছেন নাকি? উঠছেন না কেন? তুমি তো বড্ড অসভ্য মেয়ে। আমি তোমার এতবার উপকার করলাম আর তুমি আমাকে হাসির পাত্র বানিয়ে দিলে। মাহির এবার সত্যি মায়া হলো। ও সিনেমার জনদরদি শাবানাকে দেখেছিল জসিমের মাথা দিয়ে রক্ত বের হওয়ার সময় নিজের আঁচলের কাপড় ছেড়ে মাথায় বেঁধে দিতে, কিন্তু মাহি তো কাপড় পরেনি। ওড়নার কোনা ধরে টানাটানি শুরু করলো, কিন্তু না, এ তো ছিঁড়ছে না। ফায়াজ চোখ ছোট ছোট করে এতক্ষণ মাহির কর্মকাণ্ড দেখছিল। এবার বলে উঠল, এ মেয়ে, তুমি ওড়না নিয়ে টানাটানি করছো কেন? আপনার কপালের হাগুটা তো পরিষ্কার করতে হবে, নাকি এ অবস্থায় নিজের বাসায় যাবেন? আমার কাছে তো রুমাল আছে। মাহি রেগে বলে উঠল, রুমাল থাকলে হা করে আমার দিকে কি দেখছেন? নিজের কপাল পরিষ্কার করেন, নাকি এটার ঘ্রাণ ভালো লাগছে? ফায়াজ রেগে বলে উঠল, তুমি তো অতিতজ্ঞ, বিয়াদব মেয়ে। মাহি রেগে কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ পিছনে ফিরে হাঁটা শুরু করলো। একবারও পিছনে ফিরে তাকায়নি। নূর আর রুদ্র দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখছে। নূর বলে উঠল, আপনি কাউকে কোনোদিন ভালোবেসেছেন? রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, না, তবে এখন প্রতিনিয়ত তোমার উপর মুগ্ধ হচ্ছি। এই যে খোলা চুলে তোমাকে এলোকেশি কন্যা লাগছে, বারবার মৃদু বাতাসে চুল উড়ে এসে বারবার মুখের উপর পড়ছে, আর তুমি বিরক্ত হয়ে হাত দিয়ে পিছনে সরিয়ে দিচ্ছ, আর আমি সন্ধ্যার আলোতে মুগ্ধ হয়ে তা দেখছি। মনের কথা মনেই রয়ে গেল। আপনার তো আজকে প্রথম দিন ছিল হসপিটালে, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? রুদ্র কিছু বলল না, চুপচাপ চোখ বন্ধ করে রেলিংয়ে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নূর পিছনে ফিরে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। বৃষ্টি হওয়ার কারণে ছাদ পিচ্ছিল হয়ে আছে। নূর পা বাড়াতেই পিচ্ছিল খেয়ে পড়ে যেতে নিলেই রুদ্র নূরের কোমর জড়িয়ে ধরল।
ভয়ে নূর চোখ বন্ধ করে নিয়েছে। যখন মনে হলো সে পড়েনি, আস্তে আস্তে চোখ খুলে তাকালো। নূর চোখ খুলে তাকাতেই রুদ্র বলল, কেয়ারফুলি চলো, সবসময় আমি থাকবো না বাঁচানোর জন্য। আজ দুইবার আমি তোমাকে পড়ে কোমর ভাঙা থেকে বাঁচিয়েছি। বলে নূরকে সোজা করে দাঁড় করিয়ে ছেড়ে দিল। নূর লজ্জায় কিছু বলল না। ছি ছি ছি, দুবার ওনার সামনেই পড়তে হলো। নূর, তোর আর মান সম্মান রইল না, সব শেষ। এখন উনি নিশ্চয় ভাবছেন আমার বারবার পড়ে যাওয়ার রোগ আছে। রুহি আজকে জেদ ধরে আছে, আদির হাতে খাবে। আদি না খাইয়ে দিলে ও নাকি খাবে না। বাধ্য হয়ে আদি রুহিকে খাইয়ে দিচ্ছে। তখনই ড্রয়িং রুমে আগমন ঘটল নূর, মিম, শুভ্রতা, ভাবি আর মাহির। নূরকে দেখে রুহি ন্যাকামি শুরু করলো। নূর সেদিকে পাত্তা না দিয়ে মিমকে বলল রিমোটটা দিতে। ওরা চারজন আজ প্ল্যান করেছে ভূতের মুভি দেখবে। হঠাৎ নূরের ফায়াজ স্যারের কথা মনে পড়ল। ওদের কাছে রিমোট দিয়ে দৌড়ে উপরে নিজের খুপড়ি ঘরটার দিকে গেল, মোবাইল খুপড়ি ঘরে। মোবাইল নিয়ে আসার সময় রুদ্রের দরজার সামনে সে থেমে গেল। দরজা ফাঁকা, আস্তে করে ঘরে উকি দিল। পুরো ঘরের চোখ বোলালো, না রুমে কেউ নেই। আস্তে করে রুমে ঢুকে গেল। মনে মনে বলে উঠল,